আলাউদ্দিন খিলজিকে না একটু ভিলেন বানানো হয়, কিন্তু আলাউদ্দিন খিলজির মতন সুলতান বা শাসক ভারতবর্ষের ইতিহাসে খুব কম এসছে। আচ্ছা, উনি সমস্ত রাজত্বে খবর পাঠালেন যে না, এখন থেকে যে কর দেওয়া হয়, করটা তোমরা টাকায় নয়, অর্ধেক করটা তোমরা গ্রেইনসে দেবে, জিনিসপত্র যা প্রোডাকশন হবে এগ্রিকালচার সেটাই পাঠাবে। পরে সবজি টবজি, বস্ত্র টস্ত্র সব কিছুতে প্রাইস পুরো মার্কেটের প্রাইস কন্ট্রোলড ছিল। আচ্ছা, আলাউদ্দিনের সময়। তার আগে তো নিশ্চয়ই এটা হয়নি। না না না, হয়নি। আমাকে জানতে হবে কোথায় কি হচ্ছে, কাজে একটা ইলাবোরেট স্পাই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করো। একটা কিরম দিনের নায়কের সিন দেখতে পেলাম আমি। দেখতে পেলাম যে রাষ্ট্র এবং ধর্ম দুটো আলাদা আলাদা জিনিস। রাজা রাষ্ট্র চালাবে, তাতে ধর্ম কোনোভাবে ইন্টারফেয়ার করবে না। ধর্মটা কাজী টাজি যারা ক্লেরিক তারা চালাবে, ওখানে আমি ইন্টারফেয়ার করবো না। তবে উনি আবার অর্থোডক্স মুসলিম, খুব প্রচণ্ড অর্থোডক্স মুসলিম, মানে সুফিদেরকেও সহ্য করতে পারছেন না। হিন্দুস্তান কে সুলতান। দেবগিরি বলে একটা জায়গা আছে, এটা ওই মহারাষ্ট্র কর্ণাটকের ওই দিকটাতে। দেবগিরি আক্রমণ করলেন আলাউদ্দিন জালালউদ্দিনকে না জানিয়ে। আলাউদ্দিন বললেন হ্যাঁ সেই তো, বলে ছোড়া বের করে ওকে মারলেন এবং ওর সুটিচ্ছেদ করলেন জালালউদ্দিনের। বাবা ডেঞ্জার লোক তো এটা। সোনাদানা বিলিয়ে বেড়াচ্ছেন আর কি, জাস্ট ক্যাটাপুল্টে করে সোনাদানা ছড়াচ্ছে। আর এক রানী কমলা দেবী তিনি ছিলেন, তার সাথে আলাউদ্দিনের বিয়ে হয়। আচ্ছা, আমির খসরু লিখেছেন যে চিত্তরের দুর্গে প্রবেশ করার পরে 30,000 মানুষকে উনি মেরেছিলেন। 30,000 মানুষ? স্ত্রী পুত্র কন্যা সবাই জহর করবে, তারপরে আমরা মৃত্যু অবধি আমরা লড়াই করব। 6 মাসের জন্য হলেও ভারতবর্ষ শাসন করেছেন তৃতীয় লিঙ্গের একজন মানুষ। ও সেই যে এই যে লোকটা। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আপনারা জানেন বৈঠকে কি হয়। অলরেডি বৈঠকের সাবস্ক্রাইবার বেস আস্তে আস্তে একটা জায়গায় যাচ্ছে এবং আপনারা মেম্বারশিপও নিচ্ছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। এবং যদি বৈঠককে সাপোর্ট করতে চান তাহলে মেম্বারশিপ এবং নিচে একটা সুপার থ্যাঙ্কসের বাটন আছে, সেই দুটো ইউজ করতে পারেন। আপনাদের যতটুকু সাপোর্ট আমরা পাচ্ছি সেটা সত্যি আমাদের জন্য অনেকটা মিন করে। আজকের এপিসোডে আমরা একটা সিরিজ করছি, অলরেডি জানেন আপনারা। সেই সিরিজের রেফারেন্স বই হলো এটা, দ্য এজ অফ র্যাথ, আব্রাহাম এরালির লেখা। এবং এটা হিস্ট্রি অফ দিল্লি সালতানাত, মানে যেই সময়টা সুলতানি সময় বলা হয় বাংলায়, সেই সময়কার ইতিহাস নিয়ে আমরা কথা বলছি। অলরেডি আমরা বখতিয়ার খিলজির একটা অবধি পৌঁছে গেছিলাম এবং ফাইনালি আমরা শেষ করেছি কোথায় প্রেমাশিস? আমরা শেষ করেছিলাম ঘুরি বংশের শেষে, একদম ঘুরি বংশের শেষ করেছি। এবং ওই জালালউদ্দিন খিলজি কায়কুবাদের পরে মানে সুলতানি নিচ্ছেন আর কি, এই জায়গাটাতে আমরা এসে শেষ করেছিলাম। তো আজকে অবভিয়াসলি খিলজি নিয়ে কথা হবে। খিলজি বংশ থেকে শুরু করি। ইন্টারেস্টিং চরিত্র আলাউদ্দিন খিলজি, একদম, যাকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে দেখেন। তারপর দেখি কতদূর এই এপিসোডে যাওয়া যায়, তারপরের এপিসোডে না হয় বাকিটা করে আমরা শেষ করব, কারণ এর পরের গুরুত্বপূর্ণ 3টে চরিত্র আছে। আরও সুলতান এসছেন, 3টে গুরুত্বপূর্ণ চরিত্র আছে। একটা তো আলাউদ্দিন খিলজি নিজে, একটা হচ্ছে সেই মোহাম্মদ বিন তুগলক, খুবই ইম্পর্টেন্ট লোক। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট লোক। আর তাইমুরলাং। হ্যাঁ, তো দেখি আজ কতদূর যাওয়া যায়, তারপর চলো তাহলে আমরা শুরু করি। আপনারা যারা এই সিরিজগুলো দেখতে যতটা ইন্টারেস্ট পাচ্ছেন, আমরা চেষ্টা করব এইটার পরে আরেকটা অন্য কোনো সময়ের ইতিহাসকে নিয়ে কথা বলতে। আমরা অলরেডি সেটা বলেছি আপনাদের। তো আজকে লেটস স্টার্ট দ্য এপিসোড। বলো কোথা থেকে শুরু করি আজকের এপিসোড? তো কায়কোবাদ অবধি আপনারা শুনেছেন। কায়কোবাদের পর জালালউদ্দিন উনি তো সুলতানি নিলেন, কায়কোবাদকে মেরে সুলতানি নিলেন। এবার এই জালালউদ্দিন যে ছিলেন, জালালউদ্দিন খিলজি, ইনি গিয়াসউদ্দিন বলবানের একেবারে প্রিয়পাত্র ছিলেন এবং প্রচণ্ড লয়াল মানুষ ছিলেন। তো জালালউদ্দিন যখন সুলতানি নিলেন, তখন যে টার্কিশ যারা আমির ওমরা ছিল তারা খুব নাখুশ হলো আর কি জালালউদ্দিনের সুলতানিতে, মেনে নিতে পারছেন না। কারণ জালালউদ্দিন ছিলেন আফগান, তাদের মতে উনি ছিলেন আফগান। তো আফগানদের টার্কিশরা মনে করতে এরা একটা ট্রাইবের মতো। তো জালালউদ্দিন যখন সুলতান হয়ে বসলেন, মানে সিংহাসনে উঠলেন, তখন যারা আমির ওমরা ছিলেন, মূলত এই ঘুরি বংশের আমির ওমরা, যারা টার্কিশ আমির ওমরা, তারা একেবারে জালালউদ্দিনকে প্রথমত সহ্য করতে পারছেন না।
মেনে নিতে পারছেন না, কারণ হচ্ছে জালালউদ্দিন ছিলেন আফগান। তাদের মতে অ্যাকচুয়ালি জালালউদ্দিনের বংশ ওই দিক থেকেই এসেছিল। এবার এই টার্কিশ নিয়ে আপনাদের অনেকে কমেন্টও করেছেন যে এরা এই টার্কিশ মানে এরা কারা, এরা কি তুর্কি থেকে এসছে না তুর্কমেনিস্তান থেকে? আমি শিওর নই, আপনারা যারা লিখছেন তারা বলবেন। তবে টার্কস আমরা বলি। তো এই তুর্কিদের মনে হতো যে আফগানরা এরা ট্রাইবের মতো একেবারে একটা জাতি, এরা যুদ্ধের সময় এদেরকে ব্যবহার করা যায়, ঠিক আছে, সুলতান হওয়ার যোগ্য এরা নয়। যদিও খিলজিরা কিন্তু আদতে তুর্কিই ছিলেন দীর্ঘদিন আগে, মানে তুর্কিরা এই আফগানিস্তানের অঞ্চল দখল করার আগে এরা চলে এসেছিলেন। তারপরে বৈবাহিক সূত্র করে এদেরকে আর তুর্কিদের আফগানদের থেকে আলাদা করে চেনা যাচ্ছিল না, কিন্তু আদতে তারাও তুর্কিই ছিলেন। তো যাই হোক, জালালউদ্দিন তো বসলেন এবং তুর্কিদেরকে মোটামুটি অনেক জায়গায় কি হয় উপঢৌকন ইত্যাদি দিয়ে জিতে নিতে হয়, কিন্তু জালালউদ্দিন মূলত তার যে বিচার ব্যবস্থা এবং খুব ফেয়ার একজন মানুষ, সমস্ত বিচার ঠিকঠাক করে করছে, খুব মার্সিফুল, ব্যবহার খুব ভালো, এসব দিয়ে টার্কিশ নোবেলদেরকে জিতে নিলেন আর কি। তবে উনি বুঝলেন যে আমি ঠিক দিল্লি থেকে শাসনটা করতে পারবো না, কারণ দিল্লির, এবং উনি চাইতেনও না সম্ভবত, দিল্লিটা গিয়াসউদ্দিন বালবানের একটা মহল, সেখান থেকে শাসন করাটা আমার পক্ষে ঠিক হবে না। উনি কিলুগিরি বলে একটা জায়গা, যেটা কায়কোবাদ বানিয়েছিলেন, সে কিলুগিরি দিল্লির কাছাকাছি। এবার এই দিল্লি এখন যেটাকে আমরা দিল্লি বা নিউ দিল্লি বলে চিনি আর কি, সেটা কিন্তু একটা শহর ছিল না কখনো। সেটার মধ্যে বিভিন্ন ছোট ছোট, সিরি একটা আলাদা, সিরি ফোর্টের যে এলাকার, ওটা একটা আলাদা শহর ছিল, মেহরলি একটা আলাদা শহর ছিল, হ্যাঁ, কিলুগিরি একটা দিল্লির কাছাকাছি, ওটা আলাদা শহর ছিল। বিভিন্ন সুলতানি আমলে এগুলো এক একটা করে ক্যাপিটাল ছিল। তো কিলুগিরিতে উনি ইয়ে করলেন এবং শাহরে নও মানে নিউ সিটি নাম দিলেন। এবং এতটাই গিয়াসউদ্দিনের প্রতি তার শ্রদ্ধাটা ছিল তখন অবধি, যে যখন তিনি এলেন গিয়াসউদ্দিনের প্রাসাদে, আসতেই হবে, তখন উনি ঘোড়া চড়ে ঢুকলেন না, ঘোড়া থেকে নেমে মানে মাথা ঠেকে যে গিয়াসউদ্দিনের, আমার বসের প্যালেসে আমি ঢুকছি সুলতান হয়ে, এটা ঠিক মানে অনেক বড় ব্যাপার, খুব এরকম হলো আর কি। তো এতটা মার্সিফুল, এত নরম মানুষ, সবাই মূলত এর খিলজি যারা আমির ওমরা এরাও পছন্দ করছেন। এত মার্সিফুল হলে কি শাসন করা যায় নাকি মধ্যযুগে? তার মধ্যেও তো তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিচ্ছে। কারা বলে উত্তরপ্রদেশে একটা জায়গা ছিল, সেখানে মালিক ছজ্জু বলে একজন নবাব ছিলেন, তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। মালিক ছজ্জু ছিলেন হচ্ছে বালবানের ভাইপো। তো তাকে ধরে আনা হলো, শেকল টেকল দিয়ে বাঁধা, জালালউদ্দিনের কাছে আনা হলো। জালালউদ্দিন তাকে দেখে কেঁদে ফেললেন। কেন? যে বালবানের, আপনি একটা প্রিন্স, হ্যাঁ, আপনি বালবানের বংশের ভাইপো, আপনি তার ভাইপো, আপনাকে এইভাবে দেখতে আমি মানে ভাবতে পারছি না। তাকে খুলে টুলে দেওয়া হলো, তাকে বলুন আপনি আমার ভেতরে আমার সাথে আসুন, আমরা খাওয়া দাওয়া করি একসাথে। সেই সময় হিসেবে বুঝতে পারছি যেন বিদ্রোহীকে এরকমভাবে ট্রিট করা। তাকে যখন সবাই বলতো যে তারা আমির ওমরার পরামর্শদাতারা, যে আপনার বিরুদ্ধে কিন্তু সবাই বিদ্রোহের কথা বলছে, বিশেষত এই টার্কিশ নোবেলরা, টার্কিশ আমির ওমরারা, উনি বলতেন ও মদ খেয়ে সন্ধেবেলায় করে, মদ খেয়ে তো উল্টোপাল্টা মানুষ অনেকই বলে, অনেকই কিছু কাজ করে আর কি, এটা ওটাতে কান দিয়ে ওভাবে কি শাসন চালানো যায়? এই ধরনের একটা মানুষ। এবং উনি কোথাও আক্রমণও করছেন না, বলছেন কারণ আক্রমণ করতে হলে বেশিরভাগই তো বিভিন্ন নবাব টবাব রয়েছে, তো সেখানে রক্ত বইবে, না আমি ফেলো মুসলিমদের রক্ত আমি বইয়ে দিতে পারবো না, এর থেকে বড় পাপ আর হয় না, তার থেকে আমি আক্রমণই করব না। রণথম্ভোর আক্রমণ করলেন না, যে না এত লোক মারা যাবে এখানে, আমি এখানে করব না। আচ্ছা, হ্যাঁ, এরকম জালালউদ্দিন। তবে উনি আবার অর্থোডক্স মুসলিম, খুব প্রচণ্ড অর্থোডক্স মুসলিম, মানে সুফিদেরকেও সহ্য করতে পারছেন না। সিদ মৌলা বলে একজন ছিলেন সুফি সেন্ট, তাকে হাতির পায়ের তলায় করে তাকে মানে মেরে ফেলা হয়েছিল। এসব করতেন। আবার কথিত আছে যে সিদ মৌলাকে এভাবে হাতির তলায় মেরে ফেলাতে নাকি দিল্লিতে দুর্ভিক্ষ এসেছিল, এরকম একটা পুণ্যাত্মা মানুষ। যাই হোক, এই সময় মঙ্গলদের একটা বড় আক্রমণ হয়, প্রায় 1 লক্ষ মঙ্গল সৈন্য। ওই চেঙ্গিস খান সময় থেকে ওরা তো আফগানিস্তানের দিকটাতে আছে, এবং এরা বিভিন্ন সময় এরা আক্রমণ করেই যাচ্ছে ভারতবর্ষে, মূলত লুট করার জন্যে। আসে, লুট করে চলে যায়। এটা একটা তো ট্রাভেলিং ব্যাপার, রাজত্বের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু জনগণের জন্যও ঠিক না, আমাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে,
1,00,000 মঙ্গল সৈন্য এসছে। তো তার লিডার কেউ ছিল না সেই সময়, লিডার কেউ একটা ছিল, সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়, এরা মূলত দস্যু ডাকু টাইপেরই একটা গ্রুপ ছিল। তো জালাল তাদেরকে হারিয়ে তাদের মধ্যে বেশ কিছু মানুষকে আবার ইসলামে কনভার্ট করে দিলেন। তখন আপনার মঙ্গলরা কিন্তু মানে চেঙ্গিস খা কিন্তু মুসলিম নয়। আচ্ছা। তো তারপরে এদেরকে বেশ কিছু লোককে বললেন যে তোমরা ইসলামে কনভার্ট হও এবং দিল্লির কাছেই থাকো, তোমাদেরকে আমি জায়গা টাকা দিচ্ছি, বারবার এসব কী করছো, ভারতবর্ষ তো একটা সমৃদ্ধশালী দেশ, এখানেই থাকো। তাদেরকে নতুন মুসলিম বা নিউ মুসলিম বলা হতো। পরে এরা দেখা যাবে যে পরে এরা কিন্তু আবার বিদ্রোহ করেছে। তো এবং এক ইয়েকে বিয়েও করলেন, চেঙ্গিস খার এক বংশধর উলুগু, তার মেয়েকে বিয়েও করলেন জালাল। এই হচ্ছে জালালউদ্দিন। জালালউদ্দিনের যেটুকু যুদ্ধ যা করার, একটু রাজত্ব বিস্তার করা, এগুলো করতেন তার ভাইপো এবং জামাতা আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন একেবারে ছোট বয়সে আলাউদ্দিনের বাবা মারা যায়, জালালের কাছেই মানুষ। আচ্ছা। তো জালাল একেবারে ছেলের মতো মানুষ করেছে এবং আলাউদ্দিন এবং তার ভাই দুজনকে, আলামাজ খান দুজনকেই ছেলের মতো মানুষ করেছে, ভাইপোকে, এবং পরে তার মেয়ের সাথে বিয়েও হয়। তো জামাতা এবং ভাইপো খুবই কাছের। তো কারা, যেখানে ওই মালিক ছাজু বিদ্রোহ করেছিল, তো কারাতে ওটা ওই জাগিরটা দেওয়া ছিল আলাউদ্দিনকে। তো আলাউদ্দিন এবার যুদ্ধ করতে গিয়ে মালওয়া জিতলেন। মালওয়া কিন্তু আমরা বারবার ইতিহাসে দেখছি, মালওয়া মান্ডু এই যে জায়গাটা খুব একটা সমৃদ্ধশালী জায়গা। মালওয়া জিতে আনেন এবং প্রচুর লুট হলো, মালওয়া থেকে প্রচুর জিনিসপত্র এলো। জালাল খুশি হয়ে বললেন অধটা তুমি নিয়ে নাও, অধটা এখন থেকে তোমার বড় নবাবই আর কি। তো আলাউদ্দিন অধের নবাব। কিন্তু আলাউদ্দিনের মনে ছিল যে জালালের বয়সও হয়ে গেছে তখন, যে আমাকে ওর সিংহাসনটা নিতে হবে। কীভাবে? দেবগিরি বলে একটা জায়গা আছে, এটা ওই মহারাষ্ট্র কর্ণাটকের ওই দিকটাতে। দেবগিরি আক্রমণ করলেন আলাউদ্দিন জালালউদ্দিনকে না জানিয়ে আক্রমণ করলেন এবং প্রচুর হারিয়ে তো দিলেনই। রাজা যিনি ছিলেন রামচন্দ্রকে হারালেন এবং প্রচুর ধন সম্পদ লুট করলেন ওখান থেকে। এই প্রথম আমরা দেখব যে দিল্লির সুলতানির যে কোনো সুলতান দক্ষিণ ভারতে গেল। তারা আগে অবধি কিন্তু পশ্চিম ভারত, উত্তর ভারত এবং খানিকটা পূর্ব ভারত, বাংলা অবধি এই হচ্ছে সুলতানিদের রাজত্ব। এই আলাউদ্দিন প্রথম দেবগিরি গেলেন, যেটা মহারাষ্ট্র কর্ণাটকের দিকে, যেটা দক্ষিণ ভারতে প্রথম আক্রমণ। আচ্ছা, প্রথম দক্ষিণ ভারতে, এতদিন ওই দিকটা হাত দেওয়া হয়নি। হ্যাঁ, তো এখানে উনি তো দেবগিরিতে সব জিতলেন এবং যেহেতু উনি কারাতে ওই মালিক ছাজ্জুর যারা আমির ওমরা, তারা তখন পরামর্শ দিচ্ছে আলাউদ্দিনকে। তাদের শুনে টুনে লুটটুট করে এলেন। এবং লুট করতে কি হতো তখন নিয়ম, যে তুমি রাজার নামে বা সুলতানের নামে একটা জায়গায় আক্রমণ করছো, জিতছো, তার একটা বড় অংশ যেটা লুট করে আনছো সেটা তো সুলতানকে পাঠাবে ফেরত, বাকিটা নিজের কাছে, বা সুলতান তোমাকে ফিরিয়ে দেবে, আচ্ছা তুমি রাখো, এতটা পার্ট তুমি রাখো, বাকিটা আমরা রাখলাম। এইটা একটা মুঘলের সময় ওই জিনিসটা একটা দেখেছিলাম আমরা। আদম খান করেছিলেন। আদম খান রাজপুত আক্রমণ করার পর, রাজপুতানার কোনো একটা জায়গা, সম্ভবত মালওয়াই, হ্যাঁ, আক্রমণ করার পর উনি দেননি। হ্যাঁ, আকবরকে দেননি। তো আলাউদ্দিনও দিলেন না। হ্যাঁ। তো দিল্লিতে যারা জালালউদ্দিনের আমির ওমরা, এরা মানে পরামর্শদাতা, তারা বুঝলো যে না, আলাউদ্দিনের কিন্তু মতলব ভালো নয়। তারা বললেন জালালকে যে দেখুন, আপনার ভাইপো জামাতা সব ঠিকই আছে, কিন্তু এর মতলব ভালো নয়। আপনাকে না জানিয়ে প্রথমত ওখানে দেবগিরি গেছে, ওখান থেকে এত সম্পদ লুট হয়েছে, আমরা তো খবর পাই, কিন্তু কিচ্ছু আপনাকে ফেরত দেয়নি। ও কিন্তু আপনাকে সিংহাসন থেকে উৎখাত করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। জালাল বললেন না, আমার ভাইপো, আমার জামাতা, ও করবে না এটা। এই সময় এবং আলাউদ্দিন তখন একটা চিঠিও লিখলেন ওকে, জালালকে, যে সত্যি আমি দুঃখিত এবং আমি এতটাই দুঃখিত যে মানে ক্ষমা চাইতে যে আপনার কাছে যাব, এটাও আমার সাহস হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এই সময় আলাউদ্দিনের ভাই ছিলেন আলমাজ বেগও দিল্লিতে। তিনি বললেন যে আলাউদ্দিন আমার ভাই, যে এ কিন্তু প্রচণ্ড দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে আর কি, ও ভাবছে যে সুইসাইড করবে, আত্মহত্যা করবে। আপনার কাছে এত বড় অপরাধ করেছে, হয় আত্মহত্যা করবে, নইলে পরে এই সমস্ত কিছু ছেড়েও বাংলায় চলে যাবে। আবার বাংলায় কেন?
ছেড়ে চলে গেলাম। ও আচ্ছা, ছেড়েই চলে যাচ্ছে। হ্যাঁ, এত বড় অপরাধ করেছি আমি, আচ্ছা, না জানি একটা আক্রমণ করেছি, এবং আপনি যে এতটা খারাপভাবে নেবেন আমি তো বুঝতে পারিনি। তো জালাল বললেন যে না, অত চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি, আমার সাথে দেখা করতে ওর অসুবিধে, আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে। আলামাস আর আলাউদ্দিনের একটা প্ল্যান কীরকম, তো গেলেন কারায়, মানে নৌকো করে পার হতে হয় ওদিকতে দেখছেন যে আলাউদ্দিনের পুরো সৈন্যরা একদম যুদ্ধের বেশে রেডি। কি ব্যাপার, আলামাসের সাথে গেছেন কিন্তু কি ব্যাপার, ওরা যুদ্ধের বেশি এরকম ব্যাপারে রেডি হয়ে আছে কেন? আলামাস বলে না না, আপনি এসছেন দিল্লির সুলতান, আপনাকে তো একটা রয়্যাল সেলিব্রেশন, একটা ওয়েলকাম দিতে হবে, তার জন্য ওরকমভাবে আছে, ওটা আপনাকে ওয়েলকামিং পার্টি ওটা। তো সাদা মনে কালো নেই জালালউদ্দিনের, উনি অল্প কিছু লোক নিয়ে নৌকা করে পার হয়ে গেলেন ওদিকে। আলাউদ্দিন এলেন, আলাউদ্দিন ঝুঁকে মানে করলেন, সাজদা করলেন আর কি ওনাকে। আর জালালউদ্দিন বলে, আরে তুমি ভয় পাচ্ছ, তুমি আমার ছেলের মতো, তুমি এভাবে ভয় পাচ্ছ আমার থেকে, ভয়ের কিছু নেই তোমার। আলাউদ্দিন বললেন হ্যাঁ সেই তো, বলে ছোড়া বের করে ওকে মারলেন এবং ওর শুটিচ্ছেদ করলেন জালালউদ্দিনের। বাবা ডেঞ্জার লোক তো এটা। তো এবং শিরচ্ছেদ করে তারপরে ওই ছোড়ার উপরে রেখে পুরো ঘোরানো হলো আর কি পুরো এরিয়াতে, মানে সুলতান আমি হয়ে গেলাম, এবার আমি সুলতান হয়ে গেলাম। তো এই হচ্ছে আলাউদ্দিনের উত্থান। বাপরে, আচ্ছা, তার মানে ব্রুটাল লোক তো বটেই। এটা কিন্তু ওই যে কোন সিনেমাটা বল, হিন্দি একটা সিনেমা পদ্মাবতে খানিকটা এটা কিন্তু এইভাবেই দেখানো হয়েছিল। রাজা মুরাদ হচ্ছে জালালউদ্দিনের ভূমিকা পালন করেছে, তো সেই দেবগিরির গল্প। তো এবার এটা তো হচ্ছে ইউপিতে কারাতে, দিল্লিতে তো রানী রয়েছেন, আর জালালউদ্দিনের দু ছেলে, এক হচ্ছে আরাক আলী খান যে বড় ছেলে, আর একটা ছোট ছেলে আছে 12-13 বছরের কাদের খান। তো আরাক আলী খান তখন গেছেন মুলতানে অন্য কোনো একটা ক্যাম্পেন করতে আর কি। তো রানী দেখলেন যে বিপদ হয়ে যাবে, আলাউদ্দিন এখানে আসার আগেই কাদের খানকে বসিয়ে দাও সিংহাসনে। আচ্ছা, এবার আমরা যে আজকের গল্পটা করবো দেখবি বারবার এই ষড়যন্ত্র প্রতিষড়যন্ত্র একটা খুব ইন্টারেস্টিং একটা মাহল তৈরি হয়ে গেছে, সেই গল্পগুলো খুব ইন্টারেস্টিং। তো কাদের খানকে বসিয়ে দিলেন সিংহাসনে। আরাক আলী খবর পেয়ে বলেন, ও আচ্ছা, আমার তো বসার কথা সিংহাসনে, আমি বড় ছেলে, রানী কাদের খানকে বসিয়ে দিল, আমি যাবই না দিল্লি আর। আচ্ছা, আলাউদ্দিন খবর পেলেন যে আচ্ছা, এদের হয়ে যে যুদ্ধটা করতে পারতো আরাক আলী, এ তো আপসেট হয়ে বসে আছে ওখানে, তাহলে আমি যাই। এবার ক্যাম্পেইন করতে যাচ্ছেন আলাউদ্দিন কারা থেকে, উত্তরপ্রদেশের কারা থেকে, দিল্লি থেকে, এবং তার কাছে দেবগিরির সমস্ত সম্পদ রয়েছে। এবার তার সৈন্য সামন্ত লাগবে, লোকের সাপোর্ট লাগবে, সোনাদানা বিলিয়ে বেড়াচ্ছেন আর কি জাস্ট। মানে ওই ক্যাটাপুল্ট হতো, যেটা তো ওই এরকম দেখা যায় পাথর টাথর, যেটাতে বড় পাথর নিয়ে এমনি করে যুদ্ধের সময় ছোড়া হতো, ক্যাটাপুল্টে করে সোনাদানা ছড়াচ্ছেন লোকের মধ্যে সাপোর্ট কেনার জন্যে। আচ্ছা, তো যতক্ষণে উনি দিল্লির কাছাকাছি পৌঁছেছেন ততক্ষণে 50,000 সৈন্য, 50,000 অশ্বার হয়ে এবং 6,000 হচ্ছে পদাতিক সৈন্য আলাউদ্দিনের পক্ষে। আচ্ছা, রানী দেখলেন এবার একটা আক্রমণ করতে হবে, মানে যুদ্ধের জায়গা চলে এসছে। তো মল্লিকায় জাহান কাদের খানকে বললেন যে, আরাক আলীকে লিখলেন যে তুমি করো, আরাক আলী বলছে আসবো না আমি। তো কাদের খানকে পাঠানো হলো, কাদের খান যাচ্ছে। তো বললেন তখন, কাদের খান তো বাচ্চা ছেলে, মানে ওকে সাথে তো রাখতে হবে যে সুলতানি আক্রমণ করতে আসছে। আলাউদ্দিন তখন এদেরকে কেনা শুরু করলেন, এর সেনাপতি, এর সৈন্য, এদের সবাইকে 20 থেকে মানে বড় যারা সেনাপতি তাদেরকে 20 থেকে 40 মণ সোনা দেওয়া হতো, এবং যে সৈন্য ওই মানে কাদের খানের সৈন্য থেকে এসে আলাউদ্দিনের সৈন্যে যোগ দেবে তাদেরকে 300 করে রূপমুদ্রা দেওয়া হবে পার হেড। কাদের খান যতক্ষণে আলাউদ্দিনের কাছাকাছি এসে পৌঁছেছেন ততক্ষণে অর্ধেক চলে গেছে ওদিকে। লয়্যালটি নয়, ব্যাপারটা তো টাকা পয়সার জন্য। তো কাদের খান দেখলেন হবে না, উনি ফিরে গেলেন, রানীকে নিয়ে রাতারাতি চলে গেলেন মুলতানে আরকালির কাছে। আলাউদ্দিন এসে বসলেন তার ক্যাপিটালে দিল্লিতে, এবং ওই রেড প্যালেসেই বসলেন। কিন্তু জালালউদ্দিনের মতন ওরকম না আমি বলবানের এত প্রিয় পাত্র ছিলাম, আমি ওনার সিংহাসনে বসবো না, এরকম কোনো ব্যাপার ছিল না। আলাউদ্দিন গিয়ে একেবারে রেড প্যালেস যেটা আর কি, সেখানে গিয়ে বসলেন, এবং যারা আমিরমরা ছিল তাদেরকে প্রচুর সোনা দানা অর্থ দিয়ে কিনে টিনে ফেললেন।
মুলতানে পাঠালেন সৈন্যদেরকে যে আরাকালি আর কাদের খানকে মেরে ফেলো, সেগুলো করা হলো। তো আর কোনো রিস্ক নেই, হ্যাঁ মেরে ফেলা হলো। প্রথমে অন্ধ করা হতো, তারপরে মেরে ফেলা হতো। তো এবং খুতবা পড়ানো হলো আলাউদ্দিনের নামে। তো আলাউদ্দিন এবার দিল্লির সুলতান, হিন্দুস্তানকে সুলতান। কিন্তু আলাউদ্দিন জানতেন যে এই যে আমির ওমরাটা সব টাকা নিয়ে সব আমার দলে এসছে, তার মানে এরা টাকা নিয়ে আরেকজনের দলে চলে যেতে পারে। এদের তো কোনো লয়্যালটি বলে কিচ্ছু নেই প্রথমত। দ্বিতীয়ত এদেরকে টাকা দিয়েছি তাই এরা সাপোর্ট করেছে বলেই আমি আজকে এখানে। এরা তো সবসময় আমাকে কন্ট্রোলে রাখতে চেষ্টা করবে। 2 বছরের মধ্যে যতজনকে এইভাবে প্রচুর সোনাদানা দিয়ে আর এসব দিয়ে কেনা হয়েছিল, তাদের সবার থেকে জমি জমা নিয়ে তাদের কাউকে মেরে ফেলা হলো, কাউকে জেলে ভরা হলো, এ সমস্ত করা হলো। শুধু 3 জন আগের আমির ওমরাদের মধ্যে 3 জনকে আলাউদ্দিন নিজের কাছে রেখেছিলেন, যারা কোনোদিনও কোনো টাকা নেয়নি এর থেকে। আচ্ছা। তো আমরা ওই ডিক্টেটার্স হ্যান্ডবুক নিয়ে যখন কথা বলছিলাম, তখন তো বলছিলাম না যে একটা নতুন করে কোর তৈরি হয়, পুরোনো কোরটাই এদিকে চলে আসে সুযোগ সুবিধার জন্য। আলাউদ্দিন এটা বুঝতেন যে পুরোনো কোরটা এসছে মানে এদের লয়্যালটি নেই, এদেরকে সরাও, নতুন করে বানাও, যারা আমার তৈরি করে আমার লয়াল হবে। তো এইভাবে আলাউদ্দিন নিজস্ব একটা কোর গ্রুপ তৈরি করলেন এবং রাজত্ব চালাচ্ছেন। আলাউদ্দিন আকবরের মতো নিরক্ষর ছিলেন, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আলাউদ্দিন খিলজিকে না একটু ভিলেন বানানো হয়। কিন্তু আলাউদ্দিন খিলজির মতন সুলতান বা শাসক ভারতবর্ষের ইতিহাসে খুব কম এসছে। আচ্ছা, কীরকম? প্রথমত তো নিরক্ষর ছিলেন, কিন্তু সেই জন্য ওনার ইনোভেট করতে কোনো অসুবিধা নেই, ওপেন, কোনো কিছুতে মারছেন না। সবচেয়ে বড় ব্যাপার, আলাউদ্দিন ছিলেন ধর্মনিরপেক্ষ। আচ্ছা। এবং তার ধর্মনিরপেক্ষতাটা আকবরের মতো নয়। তাহলে সেটা কীরকম? উনি প্রথম ভারতবর্ষের শাসকের মধ্যে যিনি বললেন যে রাষ্ট্র এবং ধর্ম দুটো আলাদা আলাদা জিনিস, রাজা রাষ্ট্র চালাবে, তাতে ধর্ম কোনোভাবে ইন্টারফেয়ার করবে না, এবং ধর্মটা কাজী টাজি যারা ক্লেরিক তারা চালাবে, ওখানে আমি ইন্টারফেয়ার করব না। মানে তখনও ব্যাপারটা গুলিয়ে যায়নি আর কি ওনার জন্যে আর কি। তার আগে অবধি তো গোলানোই ছিল, তারপরেও গোলানো ছিল, আজও কি আছে কে জানে। কিন্তু কারণ আকবর যেটা চাইছিলেন, আকবরের ধর্মনিরপেক্ষতা কিন্তু অন্যরকম, ওটা রাষ্ট্রের সঙ্গে কানেক্টেড ধর্মনিরপেক্ষতা। উনি চাইতেন যে সমস্ত ধর্ম মিলে সমস্ত ধর্মকে কিভাবে রাষ্ট্রের পলিসির মধ্যে ইনক্লুসিভ করা যায়। ইনি বললেন না, রাজা রাজার মতো চলবে, শাসন শাসনের মতো চলবে, ধর্ম ধর্মের মতো চলবে। এটা একটা বড় স্টেপ। হ্যাঁ, তার আগে অবধি এটা কেউ করেনি। কারণ তার আগে অবধি যারা ইসলামিক মানে মুসলিম যারা সুলতান, তারা সব ধর্মের নামেই শাসন করেছে। এর পরেও করেছে। হ্যাঁ, এরপরেও মুঘল পিরিয়ডেও তো অনেক, না সুলতানদেরও অনেকে করেছে। হ্যাঁ, আলাউদ্দিন খিলজি হচ্ছে একমাত্র সুলতানদের মধ্যে যার মধ্যে এই পলিসিটা ছিল। অদ্ভুত পলিসি, সেই সময়ের হিসেব মতো অনেক অ্যাডভান্স পলিসি। মধ্যযুগের কথা বলছি আমরা, মধ্যযুগে এই পলিসি মানে হিউজ। ইউরোপেও তখন এই কনসেপ্ট আসেনি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইউরোপেও তখন যথেষ্ট ক্রিশ্চিয়ানিটি এবং রাষ্ট্র একসাথে কাজ করছে। এবার তার জন্য কি হিন্দুরা অত্যাচারিত হয়নি? হয়েছে আলাউদ্দিনের আমলে, কিন্তু সেটার কারণ অন্য, তাতে আমরা আসবো। তো ইনি প্রথমত আলাউদ্দিনের ধর্মবিশ্বাস সেভাবে ছিল না। এত ক্ষমতা, উনি একটা সময় বললেন যে উনি নাম রাখলেন নিজের সিকান্দার সানি, সেকেন্ড আলেকজান্ডার দ্য সেকেন্ড। সিকান্দার সানির মানে উনি বলেন আলেকজান্ডার যেভাবে সারা পৃথিবী জয় করেছে, আমিও সারা পৃথিবী জয় করবো এবার। আসলে আমার সৈন্য সামন্ত আছে প্রচুর, ভারতবর্ষের মতো হিন্দুস্তানের মতো একটা জায়গা আমি শাসন করি, প্রচুর ঐশ্বর্য সম্পদ, কেন আমি শাসন করব না, কেন আমি যাব না, সারা পৃথিবী জয় করে আসবো আমি। আর দ্বিতীয়ত, আমি এত পাওয়ারফুল, আমার ধর্মের প্রয়োজন নেই, দরকার হলে আমি নিজের ধর্ম একটা বানাবো। আমরা আকবরের সময় বলেছিলাম যে দিনে ইলাহি বানিয়েছিলেন আকবর, তার একটা মানে প্রিকার্সার ছিল আলাউদ্দিন। আলাউদ্দিন বলছেন আমি নিজের ধর্ম বানিয়ে নেব, আমার দরকার নেই ওসব। তো তার আলাউল মুলক ছিলেন আর কি তার সালাহকার, এবং তিনিও মুসলিম ক্লেরিক। তিনি এসে বলেন, দেখুন সুলতান, এসব উল্টোপাল্টা বলবেন না, এখানে ঝামেলা হয়ে যাবে আপনার শাসন চালাতে, এটা বলবেন না, ধর্ম নিয়ে এটা আপনার বলা উচিত নয়। আপনি বলছেন যে এটা রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, চলুক না সেভাবে, আমি ধর্ম বানাবো, আমার দরকার নেই, এসব বলবেন না। তো আলাউদ্দিন ভেবে আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে এই কথাটা আর বলবো না। আলাউল মুলক তারপরে বললেন যে দ্বিতীয় কথা হচ্ছে যে পৃথিবী বিজয় করতে আপনি বেরোবেন,
এটা করার দরকার নেই। আপনি তো হিন্দুস্তানটাই পুরো জেতেননি, সাউথে যান, রাজপুত এরিয়া আছে, গুজরাট আছে, এসব অনেক জায়গা আছে, হিন্দুস্তানটাই জিতুন না কেন, তাহলেই অনেকটা হবে। পৃথিবী বিজয় করার দরকার নেই, পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই যেটা হিন্দুস্তানে নেই। আলাউদ্দিনও বুঝলেন যে হ্যাঁ ঠিকই, কথাটা খারাপ বলছে না লোকটা, মেনে নিলেন এই দুটো কথাই। তারপর থেকে উনি আর এইটা বলেননি কোনোদিনও যে না আমি আর নতুন ধর্ম স্থাপনা করব বা সারা পৃথিবী জয় করব, এটা তারপর থেকে আলাউদ্দিন বলেননি, বরং ইন্ডিয়ার দিকে নজর দিলেন উনি। প্রথমত তো উনি যেভাবে জিততেন সেটা অনেকটা ওই আকবরের মতো, উনি সবসময় জিতে তারপরে অ্যালাই মানে পিস ট্রিটি করতেন, অ্যালাই বানিয়ে যে তুমি ওখানে থাকো আমাকে কর দিও। তো আলাউদ্দিন ঠিক করলেন যে না তাহলে আর ধর্মটর্ম নিয়ে এসব করবো না। দ্বিতীয় বিশ্ব জেতারও দরকার নেই, আমার হিন্দুস্তান জিতলেই হবে। তো আরেকটা কিন্তু সমস্যা, তো একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে মঙ্গলদের সমস্যা তো মিটছে না। ওরা এসেই যাচ্ছে প্রতি বছর। আলাউদ্দিনের শাসনের প্রথম 8 বছরের মধ্যে 5 বার মঙ্গল আক্রমণ হয়েছে। আচ্ছা, মঙ্গল আক্রমণটাকে কোনোভাবে ম্যানেজ করতে হবে। তো এবং মঙ্গলরা আসতো কিন্তু শুধুমাত্র লুট করতে, বললাম যেটা। তো ইনি বললেন যে এরা কাজ করো, তাহলে প্রথমত আমরা ওদের যে আসার রাস্তাটা, সেই রাস্তাটাকে মানে স্ট্রং করি, সেখানে কেল্লা বানানো, সে তাদেরকে অস্ত্রশস্ত্র দেয়া, সেই কেল্লাগুলোকে আরও মজবুত করা, এটা করলেন উনি। তো করে টোরে এবার মঙ্গলরা যখন এলো একবার 6000 মঙ্গলকে শিরোচ্ছেদ করে দিলেন, করে সিরি ফোর্টে তাদের একদম মানে মাথার খুলি লাগানো হলো। এই দেখো মঙ্গলরা আসছো, আরেকবার এসে দেখো তোমরা, 1305-এর কথা। তারপরের বছর আবার মঙ্গলরা এসছে, 6000 লোক মারা গেছে, তো কী হয়েছে? এবার 60,000 লোককে মেরে ফেললেন আলাউদ্দিন। 60,000 মঙ্গলের মাথা নিয়ে লাগিয়ে দেওয়া হলো। বাপরে, একবারে 60,000 লোক, একবারে 60,000, 60,000। এবার মঙ্গলরা বুঝলেন না, এবার ভারতবর্ষে কিন্তু হিন্দুস্তানের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। আলাউদ্দিন যতদিন আছে ততদিনের অন্তত আক্রমণ আর করেননি তারা। তার মানে আলাউদ্দিনের তো অদ্ভুত ব্যাপার, লোকটা তো কন্ট্রাডিক্টরি টাইপের একটা লোক, মানে ব্রুটালিটি যথেষ্ট, আবার অ্যাট দ্য সেম টাইম ও আবার শাসক হিসাবে একটা অন্য অ্যাপ্রোচে শাসন করছে। হ্যাঁ, শাসক আর কি বেসিক্যালি, খুবই স্ট্রং একটা রুলার। এবার ও যখন রুলও করছে, রুল করার সময় ওর মধ্যে কিন্তু নরম ভাবটা নেই কোনো রকম, খুব শক্ত হাতে সমস্ত কিছু করছে লোকটা। বাট সেখানে ভিলেন কেন না বলছিস তুই? শক্ত হাতে রুল, মানে মধ্যযুগের একজন শাসক, কেন ভিলেন নয় সেটাতে আমরা আসছি। ও কী কী করেছিল সেটা বললে পরে আমরা বুঝতে পারবো যে কেন ভিলেন নয়। প্রথমত যেই কারণে ওকে ভিলেন বানানো হয় সেটা হচ্ছে একটা সোমনাথ, আরেকটা হচ্ছে কারণ সোমনাথ মন্দির ধ্বংস হয় আরেকবার গজনির পরে আলাউদ্দিনের সময়, আর হচ্ছে মানে উনি নাকি হিন্দুদের উপর বিরাট অত্যাচার করতেন। কিন্তু ওরা যে এই পার্টটা, এটা আর বলা হয় না যে উনি ধর্মনিরপেক্ষও ছিলেন। ওর শাসনটার মধ্যে ওই জিনিসটা ছিল না, রিলিজিয়াস ফ্যানাটিসিজম একেবারেই ছিল না, ওরা পলিটিক্যাল রিজন। তো সোমনাথ, তো গুজরাতে বারবার কিন্তু দিল্লির বিভিন্ন সুলতানরা আক্রমণ করেছেন, ওখান থেকে লুটতারাজ করে নিয়ে এসছেন, আমরা আগের এপিসোডেও দেখেছি। কিন্তু শাসন গুজরাতে কেউ করেননি সেভাবে। 1298-তে আলাউদ্দিনের মনে হল না, গুজরাতে আমরা শাসন করব, শুধু লুট করব না। তবে নিজে ক্যাম্পেইনে যাননি, ওনার সৈন্য সামন্তকে পাঠিয়েছিলেন। গুজরাট লুট হলো এবং দখলে এলো বাঘেলা ডাইনেস্টি ছিল, বংশ ছিল। রাজা, বাঘেলাদের যে রাজা ছিলেন তিনি একে নিয়ে, তার এক মেয়েকে নিয়ে তারা চলে যান সাউথে, ঠিক আছে। আর এক রানী পালিয়ে চলে যান, আর এক রানী কমলা দেবী তিনি ছিলেন, তার সাথে আলাউদ্দিনের বিয়ে হয়। আচ্ছা, অ্যালাইজ, হ্যাঁ, যেভাবে হতো, কমলা দেবীর সাথে বিয়ে হয়। এবার এই সৈন্যরা সোমনাথ মন্দির লুট করে, এটা সত্যি কথা, এবং সোমনাথের বিগ্রহটাও নিয়ে গিয়ে সম্ভবত দিল্লির কোনো একটা জামা মসজিদে নিচে রাখা হয়, যেখানে যাতে ধার্মিক লোকজন তার উপরে পাড়িয়ে যেতে পারে, তখনকার হিসেব মতো। তো এটা কিন্তু সত্যি কথা, কিন্তু এটা মনে হয় সম্ভবত আলাউদ্দিন নিজে যদি ক্যাম্পেইনটা করতেন তাহলে এটা হতো না, কারণ ওনার ধর্ম নিয়ে কোনো আসতো যেত না আর কি। হি ডিডন্ট কেয়ার অ্যাবাউট রিলিজিয়ান,
ইটস নট দ্যাট হি ওয়াজ ফন্ড অফ। তার মানে নিজে করেননি, বাট আলাউদ্দিনের সৈন্য সামন্তরা করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সৈন্য সামন্তরা করেছিল এবং তারপরে তার সৈন্য সামন্তরা ক্যাম্বে অবধি চলে যায়। ক্যাম্বেতে গিয়ে তারা ওখান থেকে একটি খুব দামি জিনিস নিয়ে আসে, জিনিস মানে দামি একজন মানুষকে নিয়ে আসে যে ভারতবর্ষের ইতিহাসে এবং আলাউদ্দিনের বাকি শাসনের সময় খুব ইম্পর্ট্যান্ট হবে। কে? মালিক কাফুর। আচ্ছা। মালিক কাফুর একটি তৃতীয় লিঙ্গের স্লেভ, দাস। কিন্তু হচ্ছে দাস হিসেবে তার এত নাম, যুদ্ধ টুদ্ধ সমস্ত করতে, এবং সে নাকি প্রচণ্ড সুন্দর দেখতে ছিল আর কি, মানে হ্যান্ডসাম। হ্যাঁ, 1000 দিনারি নাম ছিল, 1000 স্বর্ণমুদ্রা ছিল তার দাম। তো 1000 দিনারি যখন কাফুরকে নিয়ে আসা হলো, আলাউদ্দিন ওকে দেখে মানে পাগল হয়ে গেলেন আর কি। আলাউদ্দিনের প্রচণ্ড প্রিয় পাত্র। তার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা আমরা জানি না, কিন্তু আলাউদ্দিন ফ্যাসিনেটেড ছিলেন কাফুরকে দিয়ে, এবং কাফুরও প্রচণ্ড ভালোবাসতেন আলাউদ্দিনকে। সেটার নজির আমরা পরেও পাবো। কিন্তু গুজরাতের আক্রমণটা খুব একটা সুখকর হলো না তাদের জন্যে। কেন? কারণ যখন তারা ফিরে যাচ্ছেন তখন তার সৈন্যদের এত লুট হয়েছে, তো সৈন্যের সেনাপতিদের একটুখানি নিয়তটা খারাপ হয়ে গেল। তারা সৈন্যদের বলল যে 1/5 আমাদেরকে দাও, তো পরে দিল্লিতে পৌঁছানোর পরে কী হবে সেটা পরে দেখা যাবে, 1/5 আমাদেরকে দাও। তো হলো না, প্রশমিত হলো সেই মিউটিনি। তো দিল্লি অবধি যখন পৌঁছেছে তখন এই সেনাপতিরা যারা করেছিলেন মিউটিনি তারা পালিয়ে গেছেন। আলাউদ্দিন জানতে পেরে এই প্রথম, এবার ওই যে বলি কন্ট্রাডিকশন, যেই সৈন্যপতিরা পালিয়ে গেছেন তাদের ফ্যামিলির লোকজনকে ধরে নিয়ে আসা হলো, তাদেরকে মারা হলো। আচ্ছা। হ্যাঁ, মানে স্ত্রী শিশু তাদেরকে মারা হলো, মহিলাদেরকে সৈন্যদের হাতে ছেড়ে দেওয়া হলো, অনেককে একবারে কচুকাটা করা হলো। এই প্রথম ফ্যামিলির ওপরে আক্রমণ হলো। তার আগে অবধি ফ্যামিলির ওপরে কোনোদিনও প্রতিশোধটা নেওয়া হয়নি, আলাউদ্দিন এটা করলেন। কিন্তু কারণ হচ্ছে ওর কাছে হচ্ছে স্ট্রিক্টনেসটা খুব ইম্পর্ট্যান্ট। আরও কয়েকটা আক্রমণ খুব ইম্পর্ট্যান্ট ওর ক্ষেত্রে। একটা তো চিত্তোর, সেই পদ্মাবতের চিত্তোর, জহর হয়েছিল কি হয়নি, জহর হয়েছিল কি হয়নি, মানে এই পুরো। হ্যাঁ, এই প্রশ্ন নিয়ে তো প্রচুর বিতর্ক হয়েছে। হ্যাঁ, আর একটা হচ্ছে রণথম্ভোর। কারণ হচ্ছে রণথম্ভোরে তারা আক্রমণ করলেন, আলাউদ্দিন নিজেই গেলেন, জিতলেন মানে কি, রণথম্ভোরে সাংঘাতিক লড়াই হচ্ছে। রণথম্ভোরের যে রাজার মন্ত্রী রানমাল, সে যদি বিশ্বাসঘাতকতা না করে তাহলে পরে আলাউদ্দিন জিততে পারে না। তো যাই হোক, আলাউদ্দিন ওই বিশ্বাসঘাতকতার জন্যেই জিতলেন রণথম্ভোর, এবং জেতার পর উনি কী করলেন, প্রথম কাজ আলাউদ্দিন কী করে থাকেন, রানমালকে মেরে ফেললেন। তুমি বাবু বিভীষণ হয়ে তোমার রাজার এগেইনস্টে করেছো কাজ, আমার কাজে লেগেছে সেটা, কিন্তু তুমি তো আমারও লয়াল থাকবে না, মেরে ফেলো। বাহ। কিন্তু ওখানে যখন হচ্ছে তখন একদিন উনি বসে আছেন, এবার তার এক ভাইপো আকাত খান, এর ইচ্ছে ছিল যে আলাউদ্দিনকে সরিয়ে আমি বসবো সিংহাসনে। আলাউদ্দিন বসে আছেন, শিকার টিকার কিছু একটা হবে, হঠাৎ করে ঘোড়ায় করে আকাত খান আসছেন, তীর চালাতে চালাতে চিৎকার করতে করতে যে শের বলে, টাইগার বলে আর কি, মানে অ্যাজ ইফ আলাউদ্দিনের পেছনে বাঘ আছে, তাকে আমি তীর মারছি। আচ্ছা। কিন্তু আদতে আলাউদ্দিন একা বসেছিলেন ওখানে একটা টুলের ওপরে, তাকেই মারা হচ্ছে তীর। আলাউদ্দিন যখন ব্যাপারটা বুঝলেন তখন উনি টুলটা দিয়ে কিছুটা আটকানোর চেষ্টা করলেন, কিন্তু খুব উন্ডেড হলেন। আচ্ছা। আলাউদ্দিন উন্ডেড হয়ে একদম মানে অচৈতন্য হয়ে পড়লেন। আকাত খান দেখে ভাবলে আলাউদ্দিন মরে গেছে ভেবে ও চলে গিয়ে নিজে বসে পড়লো সিংহাসনে। বাবা, এখানে তো অনেক রকম মানে খেলা চলছে। আলাউদ্দিন তো ভালোভাবে উন্ডেড, মানে সেদিন সন্ধ্যেবেলা অবধি সে তার চৈতন্য ফেরেনি, মানে কোনোভাবে সে অনেকক্ষণ পরে তার চৈতন্য ফিরেছে। ফেরার পরে তার সৈন্য, তার মানে একদম লয়াল লোকরা তাকে নিয়ে গেছে অন্যখানে। আকাত খানের দিকে ক্যাম্পে গিয়ে বলছে আলাউদ্দিন মারা গেছে, আমি এবার হচ্ছি সুলতান। হ্যারেমে যেতে গেলেন, হ্যারেমের গার্ডরা আটকালো না, আলাউদ্দিনের মাথাটা কোথায়? এই যে মাথা কাটা হতো তার ইম্পর্টেন্ট তো এটা, তখন তো কোনো প্রেস নেই, তখন তো কোনো এরকম না যে মারা গেছেন এবার সবাই জেনে নাও, প্রমাণটা কোথায় যে আলাউদ্দিন মারা গেছে? হ্যাঁ, মাথাটা দেখাও, ওয়্যার ইজ দ্য হেড? তো হ্যারেমে ঢুকতে পারেননি। তা আলাউদ্দিনের দিক থেকে ভাবছেন যে আকাত খান একা একা এত বড় একটা কাজ করলো, আমার মনে হয় না।
নিশ্চয়ই ওর সাপোর্ট ছিল। হুম, এখন ক্যাম্পে ফিরতে গেলে পরে আমার প্রাণেরা দুর্বিষহ হয়ে যাবে ব্যাপারটা। মানে আবার মেরে ফেলতে পারে কেউ, কিন্তু তার এলাইরা। হ্যাঁ, কিন্তু তার যারা সালাহকার তারা বললেন যে না, ব্যাপারটা এরকম না, আপনি এখনই আক্রমণ করুন, নইলে একবার যদি সিংহাসনে বসে যায় পরে কিন্তু জেতা মুশকিল। হ্যাঁ, কারণ একটা সৈন্যদের লয়ালটি পেয়ে যাবে বা একটা হয়ে যাবে, টাকা পয়সা দিয়ে দেবে, একবার ট্রেজারি পেয়ে গেলে তো শেষ। তো আলাউদ্দিন আক্রমণ করলেন, অবভিয়াসলি আকাদ খানের কোনো সাপোর্ট ছিল না সেইভাবে। আকাদ খান পালাতে গেলেন, ধরা হলো, মারা হলো ইত্যাদি। ছোট্ট একটা বিদ্রোহ টাইপের, সিঙ্গুলার বিদ্রোহ। মানে আলাউদ্দিনের উপরে আক্রমণ এটাই সবচেয়ে বড় হয়েছিল। তার আগে অবধি, মানে তার আগে এবং পরে সেভাবে আক্রমণ হয়নি আলাউদ্দিনের উপরে। চিত্তর তো আক্রমণ হলো, চিত্তরে রাজাকে হারানো হলো, চিত্তর দুর্গ উনি দখল করলেন। বিতর্কটা কি, যে যখন উনি চিত্তর দুর্গ দখল করছেন তখন কি সেখানকার রানী এবং মহিলা এবং যারা ছিলেন তারা কি ওই জহর করেছিলেন নাকি জহর হয়নি? আমির খসরু লিখেছেন যে চিত্তরের দুর্গে প্রবেশ করার পরে 30,000 মানুষকে উনি মেরেছিলেন। 30,000 মানুষ? হ্যাঁ, বাপরে। আকবরও করেছিলেন চিত্তর দুর্গে। আকবর ওটা তো ম্যানস্লটারই ছিল। এটাও তাই, আমির খসরু তাই লিখছেন। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে জহর হয়নি। জহর যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো ভেতরে লড়াই করার জায়গা এবং 30 জনকে মারার জায়গা নেই। তো কাজে এবং এই যে গল্পটা, এটা কিন্তু অনেক পরে ষোড়শ শতাব্দীতে, ষষ্ঠদশ শতাব্দীতে মালিক মোহাম্মদ জায়সির একটা কবিতা পদ্মাবত বলে সেখান থেকে এসছে, যে ওখানে রানী পদ্মাবতী ছিলেন এবং উনি যজ্ঞে, ওনাকে পছন্দ হতো আলাউদ্দিনের, হ্যাঁ, সেই কারণে ইত্যাদি যুদ্ধ হয়েছে। আলাউদ্দিনের বাকি চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে এটা যায় না। আলাউদ্দিন খুব একেবারে পাকসাফ ছিলেন আমি বলছি না, কিন্তু এটা করবেন আলাউদ্দিন একটা শুধুমাত্র একটা মহিলাকে পছন্দ বলে, এটা ঠিক আলাউদ্দিনের ক্যারেক্টারের সাথে যায় না। এবং এটাকে অনেক হিস্টোরিয়ান কি করেন, এটাকে নেগেট করার সময় বলেন যে না, জহর বলে কিছু ছিল না, এটা বানানো পুরো। সেটা ভুল কথা। বহুজন লিখেছেন যে জহর ব্রত করতেন, মানে সেটা একেবারে কিন্তু ওই কাসিম যখন আক্রমণ করেছেন তখন থেকেই আমরা দেখছি যে আমরা কিন্তু জহরে চলে যাব, তারপরে আমরা আমার মানে লোকজন ওটা করে নেবে, স্ত্রী পুত্র কন্যা সবাই জহর করবে, তারপরে আমরা মানে মৃত্যু অবধি আমরা লড়াই করব। তো জহর কিন্তু হতো, সেটা কিন্তু বহু আগে থেকে, মানে একেবারে যখন ওই মাহমুদ টামুদ আক্রমণ করছেন তখন থেকেই হচ্ছে, দাহারের সময়ও হচ্ছে, কাসেম যখন আক্রমণ করেছে তখনও হয়েছে। হ্যাঁ, তারপর মূলত গজনির যখন আক্রমণ হচ্ছে তখনও কিন্তু বলছেন যে জয়পাল, যে আমার স্ত্রী কন্যা শিশুরা সবাই তো জহর করবে, আমরা আমৃত্যু লড়াই করব, হেরে গেলে যাব। তারপরে বহুবার জহর ছিল, আকবরও জহর দেখেছে। জহর ব্রত ছিল না, এটা এই গল্পটা ভুল হলে পরে জহর ব্রত ছিল না এটা বলাটা ভুল। এই ঘটনাটা হয়তো ঘটেনি। আমাদের ভারতবর্ষের ইতিহাসের একটা, না আমি একটুখানি সরে গিয়ে বলছি, খুব সিলেক্টিভ কিছু ইনসিডেন্ট কোট করা হয় অন্য একটা জিনিসকে নেগেট করার জন্যে। যেমন ধর, আমি বলছি যে সুলতানি আমল এবং মুঘল আমলে হিন্দুদের ওপরে আক্রমণ করা হয়নি, এটা একটা হিস্টোরিক্যাল মত, এটাকে প্রচার করার চেষ্টা করা হয়। প্রচারের সময় সিলেক্টিভলি আলাউদ্দিন খিলজি এটা ধর্ম এবং রাষ্ট্র আলাদা করেছেন, আকবর সমস্ত ধর্মকে একত্র নিয়ে চলতে চাইতেন, এ দুটোকে কোট করা হয়। গজনির কথা বলা হয় না, ফিরোজ শাহ তুগলকের কথা, মোহাম্মদ বিন তুগলকের কথা এবং এর আগে জালালউদ্দিনের কথা, এগুলো বলা হয় না। এই সিলেক্টিভনেসটা নিয়ে আমার প্রবলেম আছে, পুরোটাই শুনি না আমরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি পুরোটা তো শোনা দরকার, সিলেক্টিভ কেন হওয়া উচিত, সিলেক্টিভিটিটা নিয়ে প্রবলেম। তো জহর হতো এবং সেটা ওদের খুব অদ্ভুত লাগতো, সম্ভবত চিত্তর এই জহরটা আলাউদ্দিনের সময় হয়নি। তো সেটা একটা গেল। এবার মালিক কাফুর ওই আক্রমণের মানে নেতৃত্বে ছিলেন আর কি, আলাউদ্দিন তো ছিলেনই। মালিক কাফুর আরও গেলেন, মালওয়া জেতা হলো আবার, কারণ মালওয়া আগেও জিতেছেন উনি, কিন্তু ওই যে কর দেওয়ার কথা সে কর দেওয়া বন্ধ করে দিয়েছে মালওয়ার রাজা। তো কাফুরকে পাঠানো হলো, কাফুর মালওয়া জিতলেন, প্রচুর ধন সম্পদ নিয়ে এলেন, রাজাকেও ধরে তুলে নিয়ে এলেন। রাজাকে তুলে নিয়ে এলেন, এবার কি মনে হচ্ছে যে আলাউদ্দিন যেরকম মানুষ, তুলে আনার তো কথা নয়,
প্রথমত ওখানেই রাজা শিরোচ্ছেদ করে দেবে, যেই ইমেজটা ক্রিয়েট করা হয়। রাজাকে তুলে আনা হলো, আলাউদ্দিন তাকে রাজার মতো বরণ করলেন দিল্লিতে এবং বললেন এখন থেকে আপনি করটা দিন, তাহলে তো এই ঝামেলাটা হয় না। ও, তাকে আবার রিইনস্টেট করলেন কিন্তু মালওয়ার রাজা হিসেবে। আচ্ছা, এবং মানে তাকে মানে রাজা হিসেবে এবং তার আন্ডারে, দিল্লি সুলতানের আন্ডারে তিনি একদম রাজা হিসেবে একদমই 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 বেশ। এবং শুধু রিইনস্টেটই করানো, তাকে 1 লাখ টাকাও দিলেন যে আপনার তো সমস্ত জিনিস নিয়ে আসা হয়েছে, এই 1 লাখ টাকাটা রাখুন, টাঙ্কা মানে রূপমুদ্রা, 1 লাখ রৌপ্য মুদ্রা তাকে দেওয়া হলো, এই টাকাটা রেখে আপনি আবার শাসন করুন, ওখান থেকে করটা দেবেন আমাকে, তাহলেই হয়ে যায়। এবার সাউথে আবার যাওয়া হবে, কাফুর আবার যাবেন। এক মেয়েকে আমরা ছেড়ে এসেছিলাম, গুজরাট আক্রমণের সময় মেয়েকে নিয়ে রাজা পালিয়ে গেছিলেন। তো সেই কর্ণ, রাজা কর্ণের মেয়ে হয়েছিল, হ্যাঁ রাজা কর্ণ, এরা দেবগিরি পালিয়ে গেছিলেন। কাফুর আবার দেবগিরি যাচ্ছেন আলাউদ্দিনের কথায়। তখন এই রানী যে কমলা দেবী, তার সাথে তো বিয়ে হয়েছে আলাউদ্দিনের, কমলা দেবী কাফুরকে বললেন যে আমার মেয়েটা দেবগিরিতে আছে, তুমি দেখো তো ওকে যদি নিয়ে আসতে পারো। আচ্ছা, মায়ের মন। তো এটা নিয়ে আমির খসরু একটা খুব সুন্দর কবিতা আছে, বড় কাহিনী আর কি, আশিকা বলে, এটা একটা লাভ স্টোরি আছে সুন্দর। আচ্ছা, ততদিনে এই মেয়ে দেওয়াল দেবী 13 বছর বয়স্কা হয়ে উঠেছেন এবং প্রচণ্ড অপরূপা সুন্দরী তিনি আর কি, মহিয়সী নারী। এবং তাকে দেবগিরির রাজপুত্রের সাথে বিয়ে দিয়ে দেবে তার বাবা, এরকম একটা কথা চলছে। তো কমলা দেবী কাফুরকে পাঠালেন, দেবগিরি এমনি আক্রমণ হচ্ছে যে আমার মেয়েটাকেও নিয়ে এসো। তো যখন একটা সৈন্যরা দেখা হলো, দেওয়াল দেবীকে নিয়ে আসা হলো দিল্লিতে তার মায়ের কাছে। এখানে আলাউদ্দিনের ছেলে খিজির খান এবং দেওয়াল দেবীর মধ্যে একটা প্রেম সম্পর্ক স্থাপিত হয় এবং অনেক ওঠা পড়ার পরে দেওয়াল দেবী এবং খিজির খানের নাকি বিয়ে হয়। আচ্ছা, ঠিক আছে, এটা একটা গল্প আছে। আরেকটা যুদ্ধগুলো বলে নিই, তারপরে ওর শাসনের দিকে ফিরছি। আরেকটা হচ্ছে ওয়ারাঙ্গলে আক্রমণ হলো। ওয়ারাঙ্গলে আরেকজনকে পাঠানো হয়েছিল আক্রমণ করতে, এই আলাউদ্দিনের টিমে মানে ওনার সৈন্যের মধ্যে ফখরুদ্দিন জনাকে, যে পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলক হয়ে উঠবেন। ও আচ্ছা, ফখরুদ্দিন জনাকে পাঠানো হলো যে সাউথে তো আমরা যাচ্ছি, ওয়ারাঙ্গলটা তুমি যাও। সে তখন মানে একটা সেনাপতি, হ্যাঁ ব্রিগেডিয়ার গোছের আর কি। তো কিন্তু মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তুই যদি ওয়ারাঙ্গল মানে কর্ণাটকের দিকে যেতে হয়, কোন দিক দিয়ে আসবি? মালওয়া টালওয়া দিয়ে হয় ঢুকবি, নয়তো ওয়েস্টার্ন দিক দিয়ে আসবি। না, এই উড়িষ্যা হয়ে ঢুকতে চেষ্টা করলো, ইনোভেটিভ মানুষ, ঢুকেই উঠতে পারলো না, হারিয়ে টারিয়ে হলো না ওই ব্যাপারটা পুরোপুরি আর কি। এখান থেকেই মোহাম্মদ বিন তুগলকের ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, পরে কাফুর গিয়ে জিতলেন, আমাদের ওয়ারাঙ্গল জিতলেন এবং সেখানে পাওয়া গেল সম্ভবত সেটাই একটা বড় হিরে পাওয়া গেল। কোহিনূরের কথা বলো? সম্ভবত এটাই হচ্ছে কোহিনূর। আচ্ছা, যেটা কাফুর নিয়ে এসে আলাউদ্দিনকে দিয়েছিলেন এবং সেটা পরবর্তীকালে আগ্রা এসে যায়, যেটা বাবর আগ্রা যখন আক্রমণ করেন তখন আগ্রায় পান। তো এই ওয়ারাঙ্গলের আক্রমণে সম্ভবত কোহিনূরটা পাওয়া গেছিল, সম্ভবত। হ্যাঁ, মানে একটা বড় হিরে পাওয়া গেছিল, এটা ক্রনিকলসে রয়েছে, ইতিহাসে রয়েছে। সেটার নাম কবে কোহিনূর হলো এবং এটাই সেই কোহিনূর কিনা এটা নিশ্চিত না, তবে আর কোনো হীরের কথা এইভাবে তো বলা হয়নি। তো সম্ভবত এটাই হচ্ছে কোহিনূর। বেশ, এবার শাসনের কথা যেটা বলছিলি, হ্যাঁ, শাসনের জায়গাটা মানে এই আর কোনো যুদ্ধ, বড় যুদ্ধ বা ইনভেশন ছিল এরপরে? না, এগুলোই মোটামুটি ইনভেশন। আর তাছাড়া নিশ্চয়ই ছোট ছোট যুদ্ধ হতো, ছোট ছোট। হ্যাঁ, উনি বাড়িয়েছিলেন, ওনার সাম্রাজ্য অনেকটা বিস্তৃত হয়েছিল। আলাউদ্দিনকে কিন্তু তখন তো অর্থোডক্স মুসলিমদের একটা বড় অংশ, এবং যারা ক্রনিকল করছেন তারাও সেই জাতীয়, কারণ তারাই এই যে হিন্দুদের ওপরে, কাফিরদের ওপরে আক্রমণ ইত্যাদি, এগুলোকে এক্সাজারেট করা হয়েছে। আজকের ইতিহাসকাররা বলেন যে ওগুলোকে অনেক বেশি এক্সাজারেট করা হয়েছে, অতটাও করেনি। তার কারণ হচ্ছে এদের কাছে এটা খুব ভালো কাজ ছিল, যারা ক্রনিকল করছেন। তো ক্রনিকলাররা আলাউদ্দিনকে পছন্দ করেননি, কারণ হচ্ছে অবভিয়াসলি সে তো ধর্ম আর রাষ্ট্র আলাদা করে দিয়েছে। কিন্তু আদতে কিন্তু সে খুব
মানে শক্ত হাতে দমন করতো। তো প্রথমত হচ্ছে কি রিফর্মস, প্রথমত দেখছে যে বিদ্রোহ খুব হচ্ছে। এই যে আমির ওমরারা এরা পার্টি করে, মানে প্রায়ই চলছে আর কি, প্রচুর ধন সম্পদ, পার্টি করছে, মদ টদ খাওয়া হচ্ছে, মদ্যপান হচ্ছে সেখানে, এবং বন্ধুত্ব তৈরি হচ্ছে সেখানেই, তারা ষড়যন্ত্র করছে করে এইসব হচ্ছে বিদ্রোহ। তো আলাউদ্দিন বলে বিদ্রোহটা ব্যাপারটা দমন করতে হবে। কিভাবে করা হবে? প্রথমত মদ খাওয়াটাই ব্যান করে দাও। আলাউদ্দিনের মদ খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। আলাউদ্দিন তো নিজের ঘরে যে ওয়াইন ফাইন ছিলেন সব ভেঙে টেঙে ফেললেন উনি। এটার পেছনে তো কোনো ধর্ম নেই, কিন্তু মানে মদ খায় এরা, হ্যাঁ, মদ্যপান করে এবং পার্টি করে, তার জন্যই এইসব ষড়যন্ত্র ওখানেই তৈরি হয়। এ বন্ধ করে দাও, পুরো সাম্রাজ্যে মদ্যপান, মদ বিক্রি করা, হ্যাঁ একদম সম্পূর্ণভাবে। হ্যাঁ, প্রথমত এটা বন্ধ করো। দ্বিতীয়ত হচ্ছে এদের কাছে প্রচুর বেশি সম্পদ হয়ে গেছে, তার জন্য ওদের কনফিডেন্স বেড়ে গেছে। হ্যাঁ, এদের থেকে নিয়ে নাও যতটা পারা যায়। তো আলাউদ্দিনের সময় প্রচুর ট্যাক্স নেওয়া হতো বড় লোকদের থেকে, মানে যারা আমির ওমরা এরকম, প্রচুর জাগির থেকে নিয়ে নিচ্ছে সমস্ত। তো কাজে তাদের সেই ষড়যন্ত্র করে আমি সিংহাসনচ্যুত করে দেবো সুলতানকে, এই জায়গাতেই আর পৌঁছতে পারবে না কেউ, এরকম একটা ব্যাপার। এবং আমাকে জানতে হবে কোথায় কি হচ্ছে, কাজে একটা ইলাবোরেট স্পাই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করো। ঠিক, এটা একটা বড় কাজ করলেন উনি। এই সমস্ত করে যে এবার বিদ্রোহটা দমন করার একটা জায়গা হলো। দ্বিতীয়ত বলছে মঙ্গলরা বারবার আক্রমণ করছে, প্লাস আমার বিভিন্ন রাজত্ব জয় করতে হচ্ছে, আমার সৈন্যদের একটা বড় সৈন্য দল আমার দরকার, লয়াল থাকবে সৈন্যরা। কিন্তু এত সৈন্য রাখতে গেলে এদেরকে তো টাকা দিতে দিতে আমার কোষাগার খালি হয়ে যাবে, এটা তো করা যাবে না। তাহলে কি করা যায়? তিনি বললেন প্রথমত এদের স্যালারি কমিয়ে দাও, এরা যা মাইনে পায় সে মাইনেটা কমাও। তো মাইনে কম দেয়া হোক, তো মাইনে কম দেয়া হবে সৈন্যদেরকে, তাহলে পরে এদের চলবে কেমন করে? কারণ এদের তো জিনিসপত্র কিনতে হবে। বলে হ্যাঁ, তাহলে পরে সমস্ত যে কমোডিটি রয়েছে, মূলত গ্রেইনস, হুইট, রাইস ইত্যাদি, এর প্রাইস কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তো এই প্রাইস কন্ট্রোল আনলেন উনি, স্ট্রিক্টলি প্রাইস কন্ট্রোল, মানে ইকোনমিক রিফর্ম আর কি। সেখানে মার্কেট কন্ট্রোলার অফ মার্কেটস তৈরি হলো, হ্যাঁ, একদম ওজন টোজনের হিসেবপত্র। এবং উনি অদ্ভুত প্রাইস কন্ট্রোল, প্রথমে গ্রেন দিয়ে শুরু করেছিলেন, পরে সবজি টবজি যা জিনিসপত্র, বস্ত্র টস্ত্র সব কিছুতে প্রাইস কন্ট্রোল, পুরো মার্কেটের প্রাইস কন্ট্রোল ছিল। আচ্ছা, আলাউদ্দিনের সময়। তার আগে তো নিশ্চয়ই এটা হয়নি। না, হয়নি তার আগে। এবং যাতে কম টাকাতেও মানুষ চলতে পারে, আমির ওমরারা এবং সৈন্যরা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু হয়েছে প্রাইস কন্ট্রোল। এবার উনি অদ্ভুত, উনি মিস্ট্রি শপিং করাতেন, বাচ্চাদের পাঠাতেন যে আচ্ছা বড়রা গেলে পরে তো হয়তো ঠকায় না, কিন্তু যে বিক্রি করছে মানে ইয়েতে বাজারে, বাচ্চাদের পাঠাতেন যে গিনে আনতো, গিয়ে দেখি চাল ঠিক চাই কিনা, ঠিক টাকা চায় কিনা, ওজনে কারচুপি করছে কিনা। যদি কারো ওজনে কারচুপি ধরা পড়ে, যদি 1.5 কিলো হয়েছে, হয়তো বলেছে যে না 2 কিলো হয়েছে, আসার পরে ওজন করা হলো 1.5 কিলো, কতটা দাম নিয়েছে রে? 2 কিলো, ঠিক আছে ধরে আনোকে। বলে 500 কম দিয়েছো না, তোমার শরীর থেকে 500 গ্রাম কেটে নেওয়া হবে এবার। শিখি কি ডেঞ্জার লোক রে ভাই, 500 গ্রাম শরীর থেকে কেটে নেবে? হ্যাঁ, তো অবভিয়াসলি মানে ওজনে একটু কারচুপির জন্য যদি অতটা পরিমাণ মাংস কেটে নেওয়া হয়, হ্যাঁ, তাহলে তো মানে ঠিক আছে করবে না ওজনে কারচুপি, লোকে বন্ধ হয়ে গেল ওজনে কারচুপি করা। দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা আমি প্রাইস তো কন্ট্রোল করছি, সাপ্লাইটা হবে কোত্থেকে? সাপ্লাইয়ের তো এনশিওর করতে হবে আমাকে। তো উনি সমস্ত রাজত্বে খবর পাঠালেন যে না, এখন থেকে এই যে কর দেওয়া হয়, করটা তোমরা টাকায় নয়, অর্ধেক করটা তোমরা গ্রেইনসে দেবে, জিনিসপত্র যা প্রোডাকশন হবে এগ্রিকালচার সেটাই পাঠাবে, সেটা ধান গমি হিসেবেই হবে, সাপ্লাই হিসেবে। এবং মানে রয়্যাল গ্র্যানারি যেটা আর কি, যে খাদ্যের এফসিআই গোডাউন টাইপের যেটা এখন আছে, সেটা গোডাউনে সেটা জমা থাকতো, প্রচুর ক্যারাভান আসছে, গাড়ি আসছে, ওগুলো জমা থাকতো। এবং যখন দুর্ভিক্ষ হচ্ছে বা যখন মার্কেটে প্রাইস কন্ট্রোল করা যাচ্ছে না আর, কারণ সাপ্লাই কম, তখন ওইগুলো ছেড়ে দেওয়া হতো। আচ্ছা, বা এটা তো ভালো কাজ। প্রোডাকশন করতে হবে এবং ব্যবসা করতে হবে, তাদের জন্য রাজকীয় কোষাগার থেকে লোন দেওয়া আরম্ভ হলো, এখনকার মুদ্রা লোন টাইপের আর কি। তো রাজত্ব থেকে লোন দেওয়া আরম্ভ হলো।
হ্যাঁ, আর তারপরে দেখলো যে আচ্ছা এই গ্রামে গ্রামে যে কর আদায় করে এরা বড্ড বেশি অত্যাচার করে। তো ইনি বললেন না, ডাইরেক্ট আমরা চাষিদের থেকে আমরা ডাইরেক্ট নেব, মানে সেন্ট্রালাইজড হয়ে গেল, অত ডিসেন্ট্রালাইজড নয়। এবং এনার সময় বড় লোকদের থেকে বেশি ট্যাক্স আর গরিবদের থেকে কম ট্যাক্স, এটা সিস্টেম কিন্তু চালু করেছিলেন। তো এবার তুই বল যে রাজত্ব যে মানে ওজনে কারচুপি তো এখনও হয়, এখনকার তো এটা আর করা যাবে না, অর্ধেক মাংস কেটে নেওয়া হবে যতটা ওজনে কারচুপি করেছো তার। কিন্তু এই ইনোভেশনগুলো কিন্তু আলাউদ্দিনের সময় হয়। একটা কিরম দিনের নায়কের সিন দেখতে পেলাম আমি, দেখতে পেলাম নায়ক। এবার হিন্দু, ইনি দেখছেন যে হিন্দু যারা রয়েছে এরা ঠিক লয়াল হচ্ছে না আমাদের উপরে, দিল্লির সুলতানের প্রতি এরা কোনোভাবেই বিশ্বস্ত নয়, নিজের মনে করতে পারছে না আর কি, বিশ্বস্ত বাইরে থেকে এসছে। এবং বিশ্বস্ত নয় বলেই মাঝে মাঝেই বিদ্রোহ টুদ্রোহ যখন হচ্ছে তখন এরা ওদের সাথে চলে যাচ্ছে। পলিটিক্যাল কারণে, পুরোপুরি রাজনৈতিক কারণে ইনি সিদ্ধান্ত নিলেন যে না, তাহলে হিন্দুদের এই যে বিশ্বস্ততার অভাব এবং এই যে বিদ্রোহ করার একটা মনোভাব, এটা কন্ট্রোল হবে তখনই যখন এদের কাছে এত ধন সম্পদ থাকবে না, যখন এরা গরিব হয়ে যাবে। আচ্ছা, তো হিন্দু যারা মার্চেন্টস এবং অন্যান্য যাদের মোটামুটি জেনারেলি তাদের থেকে সমস্ত সম্পত্তি নিয়ে আনা হলো জোর করেই, যে যতটুকু না হলে এদের চলে না অতটুকু রাখো, তাহলে এরা বিশ্বস্ততা হোক না হোক অন্তত বিদ্রোহটা করবে না। হ্যাঁ, মানে ব্যাপারটা পুরোটাই তো পলিটিক্স চলছে এখানে, পলিটিক্যাল কারণে শাসনের জন্য ব্যাপারগুলো করে যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে আলাউদ্দিন। তো আলাউদ্দিন এভাবেই চললো আলাউদ্দিনের সময়। তো ওই মানে একটা দুরকমই আছে, প্রচণ্ড কড়া একজন শাসক একদিকে, অন্যদিকে সেইভাবে যদি বলিস ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট, হ্যাঁ, এই ইনোভেশনগুলো কিন্তু সাংঘাতিক। মানে ধর্মরাষ্ট্র আলাদা করো, প্রাইস কন্ট্রোল, ইকোনমিক কন্ট্রোল বলা যেতে পারে, ইকোনমিক কন্ট্রোল সমস্ত জায়গা থেকে, সাপ্লাইটা এনশিওর করা গ্রেইনসের, তারপরে তোর লোন দেয়া প্রোডাকশনের জন্যে, এবং স্যালারি কিভাবে ম্যানেজ করা যেতে পারে, সৈন্যদের কম স্যালারি দিয়েও কিভাবে আমি ম্যানেজ করতে পারবো, এগুলো তো ইনোভেটিভ না হলে পরে তো এগুলো সম্ভব হতো না। এবং যেখানে জিতেছেন সেখানে যে একেবারে শুধুমাত্র সেইভাবে করেছেন তাও নয়। তো আলাউদ্দিনের মতন শাসক ভারতবর্ষে কিন্তু খুব বিরল। তাকে ভিলেন বানানোর, সেইভাবে তার থেকে অনেক বেশি অত্যাচার করেছেন এরকম প্রচুর শাসক রয়েছেন ভারতবর্ষে। সেগুলো তো আসবো আমরা, মানে মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলকের সময় তো আমরা দেখবই সেগুলো জিনিস। এবার আলাউদ্দিনের বয়স হয়ে গেছে। আলাউদ্দিনের যখন বয়স হয়ে গেছে তখন তার ছেলে খিজির খানকে নমিনেট করেছেন মানে যে রানী ছিলেন মল্লিকা জাহান এবং তার ভাই আলপ খান, তারা মিলে এই ব্যাপারটা করছেন আর কি, খিজির খানকে নমিনেট করো। তো কাফুর একদম পছন্দ করেন না এদেরকে, কারণ খিজির খানের কোনো ইন্টারেস্ট নেই রাজত্ব চালানো, সে মদ্যপান পার্টি নিয়ে এসব নিয়ে ব্যস্ত আছে। আর মূলত চালাচ্ছে আলপ খান, ওর মামা, হ্যাঁ, মানে এর শ্যালক আর কি, আলাউদ্দিনের শ্যালক, এবং মল্লিকা জাহান, এদেরকে কাফুরের পছন্দ। তা কাফুর সোজাসুজি ঝামেলায় না গিয়ে আলাউদ্দিন বলে আমাকে না সাউথে পাঠিয়ে দিন, সাউথে আরও কিছু জায়গা থেকে জিতে আসি, এখানে দিল্লিতে থেকে এই রাজনীতির মধ্যে আমার ঢুকতে ইচ্ছে করছে না। বেশ, সে সাউথে গেল। খবর পেল কাফুর যে আলাউদ্দিন প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। আচ্ছা, চলে এলো। তো 3 বছর ওখানে থাকার পরে যখন খবর পেল, কাফুর চলে এলো, এবং আলাউদ্দিনের শেষ সময়টাতে কাফুর ছাড়া আর কেউ ছিল না আলাউদ্দিনের সাথে। আচ্ছা, মালিক কাফুরই ছিলেন শুধুমাত্র। আলাউদ্দিনের তখন বয়স হয়েছে আর কি। হ্যাঁ, বয়স হয়ে গেছে, কিন্তু কাফুরই যত্নআত্তি করতেন, এবং আর কারো এন্ট্রি ছিল না ওখানে। আচ্ছা, মানে মল্লিকা টাল্লিকাও নয়, রানী টানিও নয়, কেউ এন্ট্রি পায়নি। সবাইকে কাফুরের হয়েই যেতে হবে। কাফুর এবং আলাউদ্দিনের সম্পর্কটা এতটা ক্লোজ ছিল। তো অবভিয়াসলি আলাউদ্দিন কিছুদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পর এবার ভারতবর্ষের ইতিহাসে একটা খুব ইম্পর্ট্যান্ট ফেজ, কারণ 6 মাসের জন্য হলেও ভারতবর্ষ শাসন করেছেন তৃতীয় লিঙ্গের একজন মানুষ। ও, সেই যে এই যে লোকটা কাফুর। এদের দুজনের মধ্যে একটা বেশ একটা স্নেহের সম্পর্ক ছিল, স্নেহ, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সেটা আলাদাভাবে ডিফাইন না করলেও বোঝা যায়। সেই সময় কাফুর বসে যায় না ডাইরেক্টলি,
কিন্তু কাফুর মারা যাওয়ার কিছুদিনের মধ্যে বলেন যে এই আলাউদ্দিন একটা নতুন উইল করেছেন, খিজির খান নয়, অ্যাকচুয়ালি নমিনেট করেছেন তার অন্য ছেলে শিয়াবুদ্দিনকে। শিয়াবুদ্দিন কে? শিয়াবুদ্দিন হচ্ছে আলাউদ্দিন এবং কমলা দেবী তাদের ছেলে। আচ্ছা, মালিক কাফুরও কিন্তু ইসলামাইজ ইসলামী মানে কনভার্ট মুসলিম। তো এবং কমলা দেবীর সাথে ওই দেওয়ালগির দেবীর সাথে দেখছি যে কমলা দেবীর সাথে সম্পর্ক কাফিরের খুব ভালো। তো বলেন যে শিয়াবুদ্দিন তখন একেবারেই ছোট, শিয়াবুদ্দিনকে করা হয়েছে, অ্যাকচুয়ালি নমিনেট করেছেন, একেই বসতে হবে। তখন কেউ ছিল না আলাউদ্দিনের সঙ্গে ওই জায়গা ছিল, তো সেটাই সম্ভবত করেও থাকতে পারেন কাফুরের কথা, সম্ভবত করে থাকতেও পারেন। তো অবভিয়াসলি কেউ তো পছন্দ করছেন না ব্যাপারটাকে না। কাফুর এক তো হচ্ছে তৃতীয় লিঙ্গের একজন মানুষ, শিয়াবুদ্দিন ছোট, সবাই জানে যে শিয়াবুদ্দিন এমনি নামে আছে, আসলে সাম্রাজ্য চালাচ্ছে কাফুর, আসল শাসক হচ্ছে কাফুর। টার্কিশ নোবেলরাকে পছন্দ করছেন না, কারণ প্রথমতই হচ্ছে কনভার্ট মুসলিম, আর শিয়াবুদ্দিনও পিওর ব্লাড নয়, অর্ধেক হিন্দু। কিন্তু কাফুর কিন্তু যুদ্ধ বিগ্রহে, কাফুর পলিটিশিয়ান ছিলেন না। ওই বলছি পলিটিক্স যখন হচ্ছে তখন ও বলছে আমাকে পাঠিয়ে দিন, আমার এসবের মধ্যে থেকে লাভ নেই। ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক নয়, সে সমস্ত কিছুই মানে তরবারি দ্বারা নিষ্পত্তি করতে চায়। খিজির খানকে যেমন অন্ধ করে মেরে ফেলা হলো। আচ্ছা, খিজির খান মেরেই ফেলা হলো, মেরে ফেললেন আর কি কাফুর। তারপরে তার আরেক ছেলে ছিল মুবারক, আলাউদ্দিনের আরেক ছেলে, মুবারককেও মারতে হবে। তো সৈন্য সামন্ত কাফুর পাঠালেন মুবারকের কাছে যে গিয়ে মুবারককে মেরে এসো। সৈন্য সামন্ত যখন এলো মুবারককে মারতে, মুবারক বললেন দাঁড়াও, কাফুর তো তোমাদের কি দিচ্ছে, টাকা পয়সাই তো দিচ্ছে, এই যে আমি আমার জায়গা থেকে দিচ্ছি এত টাকা পয়সা, তোমরা গিয়ে কাফুরকে মারো। কাফুর এভাবে শেষ হয়। ও আচ্ছা, কাফুর এভাবে শেষ হয় এবং মুবারক হয়ে বসে সুলতান আলাউদ্দিনের পর 6 মাস থেকে 8 মাস, 6 মাসই মূলত কাফুর বেসিক্যালি শিয়াবুদ্দিন নামে শাসন চালিয়েছিলেন। আচ্ছা, তারপরে মুবারক বসে, কিন্তু সেটাও বেশি দিন স্থায়ী হয়নি। কেন স্থায়ী হয়নি? কারণ আচ্ছা, মুবারক বসেই প্রথম কি কাজ করবে? শিয়াবুদ্দিন একেবারে ছোট, কিন্তু তাকে মেরে ফেলা হলো, তাকে অন্ধ করে দেওয়া হলো। অন্ধ করে দেওয়াটা কেন এত ইয়ে ছিল? অন্ধ হয়ে গেলে সে তো আর কিভাবে সুলতান হবে? ওইটা হলো মানে ডিসেবল করে দেওয়া বেসিক্যালি, মানে চোখটা বের করে নেওয়া হতো সকেট থেকে। এবং মুবারকের মধ্যেও শাসনের কোনো ক্ষমতা ছিল না, সেও ওই খিজির খানের মতোই অনেকটা আর কি, তার মধ্যে হিংস্র ভাবটা আর একটু বেশি ছিল বটে, কিন্তু পার্টি ফার্টি হচ্ছে, সেন্সুয়াল প্লেজারে তার সাংঘাতিক উৎসাহ। 4 বছর সে শুধু এসবই করেছে, রাজত্ব কাছে গোল্লায়, সমস্ত জায়গায় জায়গায় সবাই স্বাধীন হয়ে উঠছে, আচ্ছা, কেউ কোনো কথা শুনছে না, তো এসব চলছে। মানে শাসকের যে পলিটি থাকার কথা সেটা এর মধ্যে একেবারেই নেই। কিন্তু একটা তার যে পতনটা ডেকে আনলো, সেটার কারণ হচ্ছে সে ছিল সমকামী, সাংঘাতিক রকম সমকামী। হাসান বলে একজনকে, গুজরাটি স্লেভ, সেও ওই কনভার্টেড মুসলিম। হাসানের প্রতি মানে সে পাগল, তার সাথে একটা প্রচণ্ড প্রেমের মানে সম্পর্ক, সমস্ত পজিশনে হাসানকে হেড করে বসিয়ে দেওয়া হচ্ছে, হাসানের কথা ছাড়া সে শুনছে না কিচ্ছু, হাসানের ব্যাপারে কেউ কিছু উল্টোপাল্টা বলে তাকে মেরে ফেলা হচ্ছে, এরকম ব্যাপার মুবারকের। হাসান কিন্তু পছন্দ করতেন না একে, হাসান পেছনে পেছনে ষড়যন্ত্র করছেন, তার গুজরাটি ভাই বন্ধুদের নিয়ে হাসান একটা টিম বানালেন, নিজস্ব আর্মি। বাকিরা বলেই ও নিজের জাতের লোকজনকে নিয়ে আর্মি বানিয়েছে, এটা খুব সাংঘাতিক হতে পারে, মুবারক শুনছেন না। মানে ওর তো যাই আছে না কিছু। এরা দিল্লি ঢুকলেন, তো এক রাতে এদের নেতা, এই যে নতুন সৈন্য দলটা, মানে তোর হাসানের সৈন্য দল, তাদের নেতা জাহারিয়া এসে মানে মহল আক্রমণ করলো রাতের অন্ধকারে, মানে মেইন মহলে, যে সময় মুবারক এবং হাসান একসাথে নিদ্রা আছেন। তো আওয়াজ শুনে মুবারক বলেন, এই হাসান ওঠো, কি হয়েছে দেখো তো।
হাসান বাইরে গিয়ে একটু দেখে রেখে কিচ্ছু না, ঘোড়া টোড়ারা চিৎকার করছে, ওরা আস্তাবল থেকে বেরিয়ে গেছে। মুবারকও কোনো ইয়ে করলেন না, যতক্ষণে মুবারক বেরিয়েছেন ততক্ষণে মহল শেষ। ও জাহারিয়া ধরে শিরোচ্ছেদ করে দিলেন মুবারক। এবার হাসান হলেন সুলতান। বাহ। তো এই প্রথম ভারতবর্ষের, প্রথম নয় মানে সে কারণে সমকামিতার কারণে একটা সুলতানের মৃত্যু হলো। তো তিনি নতুন নামটাম নাসিরউদ্দিন নাম নিয়ে তিনি বসলেন সিংহাসনে। এবারে কেউ পছন্দ করা হচ্ছে না, কারণ সবাই বলছেন যে এ তো মানে অর্ধেক হিন্দু, এবং তখন নাকি মহলে আবার পুজো টুজো শুরু হয়ে গেছে। একে কি একেবারেই পছন্দ করা হচ্ছে না। আলাউদ্দিনের টিমে ছিলেন ফখরুদ্দিন জনা। তো এই হাসান বা যার নাম নাসিরউদ্দিন পরে হলো, নাসিরউদ্দিন জনাকে হাত করলেন, কারণ এর যে বাবা, জনার যে বাবা গাজী মালিক বা মালিক গাজী, যার নাম গিয়াসউদ্দিন, অ্যাকচুয়ালি গিয়াসউদ্দিন তুগলক, এ তখন পাঞ্জাবের নবাব। সে যদি আক্রমণ না করে এই জন্য ছেলেকে, কিন্তু গিয়াসউদ্দিন আক্রমণ করলেন স্টিল গিয়াসউদ্দিন আক্রমণ করলেন। এবং প্রথমত হাসানের সাথে হাসান বলল যে চলুন হাত মেলাই, শুনলেন না, মেরে টেরে ফেললেন ওকে। ফেলার পরে এবার এখানে এরকম ইন্টারেস্টিং টার্ন অফ ইভেন্টস আছে। ফেলার পরে উনি সমস্ত আমির ওমরাদের একত্র করে বললেন যে আমি তো রাজত্ব এবং মানে রাজের সুলতানির শুভাকাঙ্ক্ষী, সেই কারণে আমি এসেছি। আমার কিন্তু সুলতান হবার কোনো ইচ্ছে নেই, আমি হতেও চাই না। তোমরা বলো আলাউদ্দিনের কে বংশধর আছে যে যাকে এখন সিংহাসনে বসানো যায়, যাকে আমি সিংহাসনে এখানে স্থাপিত করে আমি আবার পাঞ্জাব ফিরে যাব। আলাউদ্দিনের সবাই মিলে বলো না, আলাউদ্দিনের আর কোনো বংশধর নেই, সবাইকে মেরে ফেলেছে, হাসান মেরে ফেলেছে। আচ্ছা, ওই যে মহলে ঢুকে যে মেরে ফেলেছে সে পুরো মেরে ফেলেছে। আচ্ছা, তো কাজেই আপনি ছাড়া আর কেউ সিংহাসনে বসার জায়গায় নেই। তো এই গাজী মালিক বা গিয়াসউদ্দিন তুগলক সিংহাসনে বসলেন এবং তুগলক ডাইনেস্টি শুরু হলো, তুগলকি শাসন। এবার এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। গন্ধটা কীরকম? ফখরুদ্দিন জনা যে গিয়াসউদ্দিনের ছেলে, তার সাথে হাসানের সম্পর্ক খুব ভালো। হাসান মহলের সবাইকে মেরে ফেললেন, তো মানে ফখরুদ্দিনকে মারলেন না, জনাকে মারলেন না। তার মানে একটা কোনো নিশ্চয় ওদের মধ্যে আঁতাত থাকতে পারে। দ্বিতীয় কথা, আলাউদ্দিনের সমস্ত কেউ না কেউ তো বেঁচে থাকবে। গিয়াসউদ্দিন আক্রমণ করার আগে আলাউদ্দিনের সমস্ত যে ক্ল্যান, তাদের সবাইকে মানে আলাউদ্দিনকে নির্বংশ করে দেওয়া হলো। তারপরে গিয়াসউদ্দিন আক্রমণ করলেন, যাতে আর কোনো উত্তরাধিকারী এবং কোনো ক্লেম না থাকে। এবং গিয়াসউদ্দিন এই প্রশ্নটা করলে পরে যেন কেউ উত্তর না দিতে পারে, এবং তাতে যাতে মানে সিংহাসনটা সেই পায়। তো একটা ষড়যন্ত্রের গন্ধ এখানে পাওয়া যাচ্ছে যে সম্ভবত গিয়াসউদ্দিন এবং হাসানের মধ্যে একটা আঁতাত ছিল। মানে গিয়াসউদ্দিন আর হাসানের মধ্যে বলতে থ্রু ছেলে নিশ্চয়ই আঁতাতটা হবে, প্রবাবলি আঁতাত ছিল, এবং যে কারণে প্রথম কাজটা ও করে দিয়েছিল। তারপরে এদের দুজনের মধ্যে আর বনিমানা হয় না এবং গিয়াসউদ্দিন এসে বসেন। এটা একটা ষড়যন্ত্রের গন্ধ, এটা নিয়ে বিভিন্ন রকম মতবাদ আছে। তো এই আমাদের খিলজি বংশ এবং আলাউদ্দিন খিলজি। ইন্টারেস্টিং লোক, কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং লোক, কন্ট্রাডিক্টরি, খুবই কন্ট্রাডিক্টরি। আর অবভিয়াসলি একটা জিনিস তো দেখাই যায় সেই সময়, যতদূর আমরা শুনছি তোর কাছ থেকে, যতদূর জানি, সেটা হলো যে খুবই ব্রুটালিটিটা খুব নর্মাল ছিল মধ্যযুগে। একদম একদম ব্রুটালিটি, মানুষের শিরোচ্ছেদ করে দেয়, এগুলোর মতো হাতির নিচে ফেলে মেরে ফেলা, ওপর থেকে ফেলে দেওয়া, হ্যাঁ 6 বার ফেলে দিয়ে মেরে ফেললো একটা লোককে, এই ব্রুটালিটিগুলো খুবই ছিল আর কি। এবং থেকে বড় ব্রুটালিটি হয়েছে তুগলকের সময়, যেটা আমরা বলবো। হ্যাঁ, কিন্তু 30,000 লোককে, 20,000 লোককে, 60,000 শিরোচ্ছেদ, মানে ব্রুটালিটি মানে একটা জাতা লেভেলের ব্রুটালিটি ছিল। এবং আমার মনে হয় মধ্যযুগটাই, মানে মধ্যযুগের মতো আর বোধহয় অতটা ব্রুটালিটি বোধহয় দেখা যায়নি। না, মধ্যযুগের মধ্যে ব্রুটালিটি। এবার এটা দেখ কি হচ্ছে, আমাদের এই মুঘল করলাম এবং এখন অবধি বোধহয় এটা 3rd এপিসোড এই সুলতানি পিরিয়ডের সময়কার। অনেক মানুষের কেন জানি খারাপ লাগছে এটা শুনতে, যে এরা ব্রুটাল ছিলেন।
খারাপ লাগছে? হ্যাঁ। কেন বুঝতে পারি না আমি ব্যাপারটা। আমি জানি না। হ্যাঁ, অনেকে লিখেছে যে এটা বলা হচ্ছে এক পেশে। আরে ভাই, কিসের পেশে? মানে যা ঘটনা তাই তো। মানে যা প্রথমত হচ্ছে, আমি প্রথমেই আমরা ডিসক্লেমার দিয়েছি যে কোনো ঐতিহাসিক যে একেবারে এটা হয়েছিল বলছে, তার নিশ্চয়ই কোনো এজেন্ডা আছে, কারণ নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। ঠিক, এটাই হয়েছিল, কিছু ফ্যাক্টস নিশ্চয়ই আমরা সত্যি ট্রায়াঙ্গুলেট করে বলছি যে এটা হয়েছিল, কিন্তু যে বললাম এই ষড়যন্ত্রটা হয়েছিল কি না, ষড়যন্ত্র কোথাও লিপিবদ্ধ তো থাকে না। এটা তো শুধু একটা ইয়ে করা যায়, মানে ওখান ওই পুরো ইভেন্টটা থেকে বের করে এটা হয়ে থাকতে পারে, এতটুকুই তো বলা যায়। হ্যাঁ, তো সম্ভবত এটা হয়েছিল, যতটা পাওয়া যাচ্ছে তাতে এটা হয়েছিল। এটা একটা ন্যারেটিভ তৈরি করা, প্রথমত এই জিনিসটা, এই ডিসক্লেমারটা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আচ্ছা, মধ্যযুগের কোনো শাসকই তো মানে পাক সাফ সেভাবে নয়, সেই সময়কার বর্বরতা তো আমার উপরে এসে বর্তাচ্ছে না। যেমন ধর, আমার একটা বামুন বংশে জন্মগ্রহণ হয়েছে, আমি ছোটোবেলা থেকে শুনে আসছি এবং মেনে আসছি যে আমার পূর্বপুরুষরা দলিতদের ওপরে অত্যাচার করেছে, সেটা নিয়ে আমার লজ্জা আছে, সেটা নিয়ে তাই বলে তো আমি উঠে দাঁড়িয়ে বলছি না না এসব ভুল কথা। করেছেন আমার পূর্বপুরুষরা ভুল, সেই ভুলটাকে আমরা শোধরানোর চেষ্টা করব যতটুকু পারবো। অবশ্যই আমরা করবো না সেই ভুলটা, আর কি। তো আমার পূর্বপুরুষরা ভুল করেছেন, এটাতে তো মানতে আমার মনে হয় কারো অসুবিধা হওয়া উচিত নয়। হ্যাঁ, সেটাই আমি বুঝি না, মানে এটা কেন। এবং আমি বিশেষ করে দেখি যে কিছু পার্টিকুলার সেগমেন্টের মানুষ তারা এটা পার্সোনালি নিয়ে নেয়। আই ডোন্ট নো ওয়াই, মানে আমার কোনো আইডিয়া নেই। আমার মনে হয় সেখানে ধর্মের একটা কানেকশন আছে। যেমন আমি তো বললাম, গজনীর মাহমুদ যখন করছেন তখন ওটার মধ্যে যে যতটা ধর্ম ওতপ্রোতভাবে জড়িত আছে, আলাউদ্দিনের সময় সোমনাথ মন্দির আবার আক্রমণ হচ্ছে, কিন্তু তার মধ্যে ধর্মভাবে ওতপ্রোতভাবে জড়িত নেই। কারণ আলাউদ্দিন নিজে আক্রমণ করলে সম্ভবত বিগ্রহ ভাঙতেন না, কারণ ওনার উদ্দেশ্যই যেটা ছিল না, সম্ভবত ভাঙতেন না। কারণ হ্যাঁ, ওনার উদ্দেশ্য ছিল শাসন, আর ধর্ম যেহেতু আলাদা করেই দিয়েছিলেন রাষ্ট্র থেকে, সুতরাং ওটা তো হওয়ার কথা না, ওটা এজেন্ডাই থাকার কথা না। একদমই তাই। তো আমার মনে হয় আমাদের একটুখানি, বুঝলেন, চোখ কান খোলা রেখে দুদিকটাই শুনি। একটাই যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি, বাবা মা বলে এসছেন, সেটাই সত্যি, এটা মানার মতন মূর্খতা বা মূর্খামি তো থাকা উচিত বলে আমার মনে হয় না। বাট আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যখনই আমরা এই ধরনের কিছু নিয়ে কথা বলবো, যখনই আমরা একটা পার্টিকুলার যে কোনো ইতিহাসের কথা যখন বলবো, তখন বিভিন্ন রকম মানুষ তাদের বিভিন্ন রকম মতামত দেবেন। এটা আমার মনে হয় আমরা মেনে নিয়েছি অলরেডি, সেটাও ওয়েলকাম আমার মনে হয় অবভিয়াসলি। এবং অনেকে লিখছেন তো, আপনাদের মধ্যে অনেকে এত বিদগ্ধ আমাদের সমস্ত অডিয়েন্স রয়েছেন, অনেকে অনেক বেশি ডিটেইলে লিখছেন, একদম, যেটা আমরাও জানতাম না। হ্যাঁ, এবং সেটা বারবার ওয়েলকাম। আমরা যদি কোনো পয়েন্টে ভুল বলে থাকি কিছু, সেটা যদি শুধরে দেন অবশ্যই ভালো। সেটা নিয়ে এই যেমন তুর্কমেনিস্তান নিয়ে বলেছেন, আমরা সবসময় বলি যে কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে সেটা অ্যাড করুন, আমাদের ভালোই লাগবে নিশ্চয়ই বা জানতে। সবাই একসাথে শিখি। একদম, হ্যাঁ, শুধু কথাটা হচ্ছে এক পেশে যেন না হয়ে যায়। একদম, এক পেশে যাতে না হয়ে যায়, খুব বেশি পোলারাইজ যাতে না হয়ে যায়, সেটা একটুখানি যদি খেয়াল রাখা যায়। আর এইটুকুই আর কি। তো আজকের এপিসোড এখানেই শেষ করি। একটা খুবই ইন্টারেস্টিং লোকের কথা এরপর শুনবো। সে তো যাকে বলে তুঘলকি জিনিস, এখন এই কথাটাই তৈরি হয়ে গেছে তুঘলকি ব্যাপার, মোহাম্মদ বিন তুগলক। সে মোহাম্মদ বিন তুগলক নিয়ে আমরা পরের এপিসোডে যাবো। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। আর আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা কমেন্ট পড়বো, আমরা খুব শিগগিরই নেক্সট এপিসোডেই সম্ভবত আপনাদের কমেন্ট পড়া দিয়ে শুরু করব, বা মাঝখানে পড়বো, বা একটা আলাদা পুরো এপিসোডই আনবো শুধু কমেন্ট পড়া নিয়ে। তো সেটা খুব শিগগিরই আসবে। তো আজকের এপিসোডে মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, একটা খুবই ইম্পর্ট্যান্ট লোকের মানে সিংহাসনে বসবে কি বসবে না এরকম একটা জায়গায় রেখেছি ব্যাপারটা। এটা কীভাবে শেষ করবো আমরা এপিসোডটা? একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে শেষ করি, যেরকম মুঘলে করেছিলাম। দিল্লি বহুত দূর হ্যায়, এটাই ক্লিফ হ্যাঙ্গার। কথাটা এলো কোত্থেকে? দিল্লি বহুত দূর হ্যায়। ও, এই কথাটা কোত্থেকে এলো? এটার সোর্স সম্পর্কে জানতে গেলে আমাদের দেখতে হবে পরের এপিসোডটা, জানতে হবে তুগলকের ব্যাপারে। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো। তার আগে একটা জিনিস বলে দিই, সেটা হলো আমাদের একটা চ্যানেল শুরু হয়েছে বাকার বং বলে, সেখানে আমরা হিন্দিতে এই জিনিসটা করি। তার কারণটা হলো আমরা আরেকটু বেশি ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছতে চাই। আপনারাই বলেছিলেন, বাকার বঙ্গের লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো অবাঙালি বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করতে চান, বা আপনারা নিজেরাও যদি দেখতে চান, তাহলে
বাকারবংটাও দেখতে পারেন, যদিও আপনারা একই জিনিস, মানে আমরা এই এপিসোডগুলোই হিন্দিতে করি। সো বাকারবংয়ের লিঙ্কটা দেওয়া থাকবে, যদি শেয়ার করতে হয়, যদি কারো কাছে পৌঁছতে হয় প্লিজ ওটা পৌঁছে দিন। আমাদের ওই চ্যানেলটাও আরেকটু বড় হোক, একসাথে সবাই মিলে আরেকটু বড়োভাবে বৈঠকের মতো একটা আইডিয়াকে আরেকটু বেশি প্রমোট করি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, মাথায় এটা ঢুকিয়ে নিন, কারণ খুবই ইম্পর্টেন্ট দুটো কথা বলে মনে হয়। আমার মনে হয় জীবনে চলতে একটু সুবিধা হয় যদি আমরা নলেজ এবং পজিটিভিটি আরেকটু বেশি ছড়িয়ে দিই চারিদিকে। সো সেই সঙ্গে বৈঠককেও ছড়িয়ে দিন চারিদিকে। দেখা হবে পরের এপিসোডে, আজকের জন্য টাটা।